দাঁড়াও দেখছি। এই কফি চলতে পারে তো? হ্যাঁ, সব চলবে। আমরা লাইভ এখন। দাঁড়াও দাঁড়াও, শেয়ার করি। আমাকে একটু বলবে লাইভ হচ্ছে কিনা? এসছি। আচ্ছা, নমস্কার সকলকে। আমরা আজকে আমাদের প্রোগ্রাম শুরু করছি। আজকে আমরা চাঁদেরহাট ফুড স্টুডিও শেল্টার প্রমোশন কাউন্সিলের তরফ থেকে আমাদের গেস্ট স্পিকার ডক্টর সুমোহন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো, যিনি একজন ফুড অ্যানথ্রোপোলজিস্ট। তার আগে বলে নিই যে আমাদের এই প্রোগ্রামটা আমরা করতে চলেছি, এই যে ফার্মার্স বিল বা এগ্রিকালচারাল বিল হচ্ছে, একটা পেশেন্ট মুভমেন্ট হচ্ছে, ফার্মার প্রোটেস্ট চলছে, এটা কিন্তু আজকে হঠাৎ করে আমাদের কাছে বম্বার্ড করছে অনেক নিউজ এবং অনেক আমরা খবর পাচ্ছি, হঠাৎ করে যেন আমরা সচেতন হলাম। কিন্তু এইটা কিন্তু একদিনের গল্প নয়, এই গল্পটা কিন্তু 500 বছর বা তারও বেশি গল্প একটা। তো সেইটা আমরা নয় পরে আসবো, পরে ঢুকবো। তো সেইখান থেকে আজকে কত বছর ধরে এত ফার্মাররা সেটাও আমরা জেনেও জানি না কেন। ফেসবুকে আমরা দেখি, খবর পাই মাঝে মধ্যে, কিন্তু আমাদের সেরকম গায়ে লাগছে না যেন, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা। তো এই যে গ্লোবাল ইকোনমিক মোমেন্টামের মধ্যে আমরা পড়ে গেছি, একটা জালের মধ্যে পড়ে গেছি, আমরা চলছি সেভাবে। আজকে এই ফার্মিংটা কর্পোরাইজড হয়ে যাবে কি যাবে না, এটা নিয়ে একটা বিশাল বিতর্ক চলছে, সারা বিশ্ব ধরে চলছে। কিন্তু হয়তো তাতে আমাদের অর্ধেক কিছু লোকের হয়তো খুব ভালো হবে, কিছু কিছু কর্পোরেট আমরা হয়তো ইকোনমিক্যালি রাইজ করতে পারলেও দেখা যাবে হয়তো অর্ধেক আমাদের দেশের মানুষ একদম পুরো কমপ্লিট অন্ধকারে চলে যাবে প্র্যাকটিক্যালি। হয়তো যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যেই জিনিসটা আমরা খেতে চাই সেটা হয়তো আর খেতে পারবো না, যেইটা মানে তারা চায় খাওয়াতে সেটাই হয়তো খেতে হতে পারে, এরকম একটা ঘটনার দিকে যাচ্ছে। তো এগুলো ছাড়া একটা বিশাল একটা ডাইভার্সিটি লস হবে, মানে যেটা আমরা হয়তো শুনবো এখন আজকে বা শুনতে চলেছি। তো এবার আমি সুমেরুকে দিচ্ছি, এবং তার আগে বলে নিই যে আমাদের একটা প্রোগ্রাম শুরু করেছি আমরা নেক্সট 3-4 দিন ধরে আমাদের বিভিন্ন লেকচার হবে, পারফরমেন্স হবে, আমরা লাইভ যাব রোজ ফেসবুকে। এবং কালকে আমি একটু জাস্ট অ্যাড করে নিলাম শুরু হওয়ার আগে, যে কালকে আমাদের একটা টক আছে ফুড অ্যাপ্রিসিয়েশন নিয়ে, সেটা 4টে থেকে 6টা, সেটা চাঁদেরহাটে হবে। এবং পরশুও বলেও তাই 3টে থেকে 6টা অব্দি আমাদের পারফরমেন্স প্লাস একটা টক আছে, এগেইন বিভিন্ন রকম কুকিং এবং ফুড প্ল্যাটার, কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল ডিজাইন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং 14 তারিখে আমাদের একটা ওপেন স্পেস, যেখানে বিভিন্ন রকম আর্টিস্টরা তারা তাদের বক্তব্য রাখবে তাদের কাজের মাধ্যমে অ্যাবাউট যেটা আমরা ভাবছি। তো সুমেরু, এবার তোমাকে আমি সুমনকে একবার ইন্ট্রোডিউস করার জন্য দিলাম। বেশ, এর তো গুরুদায়িত্ব। আমাদের পুরো সিরিজটাই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, তার আজকে প্রথম দিন। আজকে আমাদের একটা দূরবর্তী মিডিয়াম থেকেই করতে হচ্ছে কিছু কারণে। সুমোহন বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুমোহন বন্দ্যোপাধ্যায় নৃতত্ত্ব পড়ায়, অধ্যাপক। সে পড়ায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, সেখানকার সেন্টার ফর আদিবাসী কালচার এবং মিউজিয়ামের স্টাডিজ এবং মিউজিয়ামের ডিরেক্টর বর্তমানে। আর সব থেকে আমাদের যে প্রেস্টিজিয়াস পত্রিকাটা ম্যান ইন ইন্ডিয়া, তার সম্পাদক। তো সুমন আজকে আমাদের যে বিষয় নিয়ে প্রথমে ও একটা আলোকপাত করবে, সেটা আমরা বলেছি হচ্ছে ফুড অ্যানথ্রোপোলজি। সেটা আদৌ ফুড অ্যানথ্রোপোলজি কিনা, বা ফুড অ্যানথ্রোপোলজি অফ ফুড কিনা, বা এটা ফুড অ্যানথ্রোপোলজি একটা পারস্পরিক কোনো ডায়লগ কিনা। তো এই সবগুলো নিয়েই আমরা আলোচনা, আমাদের একটা অনেক বর্ধিত বাতাবরণে ওর কাছ থেকে প্রথমে একটা আলোচনা শুনবো। তারপরে আপনারা ফেসবুক লাইভে যারা দেখছেন তারা প্রশ্ন করবেন,
সেটা সায়ন্তন মৈত্রের পেজে দেখা যাচ্ছে লাইভ, এবং আমরা শেয়ার করেছি, আমার পেজেও আছে। আপনারা যদি প্রশ্ন রাখেন আমরা সেই অনুযায়ী আলোচনাটাকে এগোতে থাকবো। আমরাও এর মধ্যে কিছু নিজেদের আমাদেরও জানা অজানা বিভিন্ন ঘটনা আমরাও সুমনের কাছ থেকে জানতে চাইবো। তো সুমন, এখন তোমার। ধন্যবাদ সুমেরু এবং সায়ন্তন, এমন একটি সুন্দর আলোচনার মধ্যে আমাকে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে যে প্রাথমিকভাবে আমরা ভাবছিলাম যে অ্যানথ্রোপোলজি অফ ফুড অ্যানথ্রোপোলজি, সেই আলোচনা তো চলতেই পারে এবং চলবেও, কিন্তু তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, শুরুতেই সায়ন্তন বলছিলেন যে বর্তমানে খাদ্যকে কেন্দ্র করে যে এক ধরনের আলোড়ন তৈরি হয়েছে, বিভিন্ন বিলগুলিকে কেন্দ্র করে আলোড়ন তৈরি হয়েছে, ফলে খাদ্য নিয়ে আজকে আলোচনা শুধু সংবাদ মাধ্যমেরও খাদ্য নয়, আমাদের নিত্যদিনের বেঁচে থাকার যে খাদ্য তার সঙ্গেও গভীরভাবে জড়িত। ফলে আমি যেভাবে আলোচনা ভেবেছি যে করব, তার পাশাপাশি এই দিকটাকে কিভাবে ছুঁতে পারি তারও একটা চেষ্টা আমি রাখব। শুরুতেই যারা দেখছেন, ফেসবুকে যারা দেখছেন বা অন্যান্য মাধ্যমে যারা দেখছেন, এবং একই সঙ্গে এই অনুষ্ঠানের যারা আয়োজক, তাদের সকলকেই আমার তরফ থেকে নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা শুনতে থাকুন এবং আপনাদের পরামর্শ, প্রশ্ন ইত্যাদিও পাঠাতে থাকুন। আমার সাধ্যমতো আমি চেষ্টা করব সেগুলির উত্তর দেওয়ার বা আলোচনা করার। 1999 সালে অ্যানথ্রোপোলজি অফ ফুড বলে একটি বই লিখেছি পটিয়ার, জোহান পটিয়ারের এই যে বই, এই বইয়ের প্রথম অধ্যায় কিন্তু উনি ফুড বা ফুড অ্যানথ্রোপোলজি বা অ্যানথ্রোপোলজি অফ ফুড এই আলোচনাটি করেননি। উনি ওনার আলোচনা শুরু করেছিলেন যে ইন সার্চ অফ রেলিভেন্স অ্যানথ্রোপোলজি ইন কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের বর্তমান পৃথিবীতে, বর্তমান সময়ের প্রেক্ষিতে নৃবিজ্ঞানের প্রাসঙ্গিকতা কি, এবং তারপরে তিনি এই খাদ্য নিয়ে একের পর এক দিক আলোকপাত করতে থাকেন। এবং প্রথমত মূল তার কাজটি ছিল রুয়ান্ডার খাদ্য পরিস্থিতি নিয়ে। কিন্তু এই কথাটি বলার জন্য আমি এই বইটির কথা বলিনি। বইটার শুরুটা আমাকে বেশ আকৃষ্ট করেছিল। একেবারে শুরুর যে বাক্যটি, সেখানেও বইটা শুরু হচ্ছে নৃবিজ্ঞান এবং খাদ্যের সম্পর্ক যেন একটা মেটাফোরের মধ্য দিয়ে ধরা পড়েছে। সেখানে উনি শুরুতেই লিখছেন যে অ্যানথ্রোপোলজিস ভোরাসিয়াস অ্যাপেটাইট ফর সেলফ কোয়েশ্চেনিং ইজ আনরাইভালড। অর্থাৎ নৃবিজ্ঞানের চরিত্র বলতে গিয়েও সেই একটা ফুডের মেটাফোর দিয়ে উনি শুরু করলেন। আমরা এখানে যারা এই আলোচনার মধ্যে রয়েছি তারা বিভিন্ন বিষয়ের মানুষ, এবং আমি যেটুকু শুনেছি তাদের অনেকেই ভিজুয়াল আর্টসের মানুষ। এখন ধান ভাঙতে হয়তো শিবের গীত বলে মনে হতে পারে, কিন্তু নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি বিষয় নিয়ে দু চারটি কথা বলে বোধহয় আলোচনায় প্রবেশ করলে আমার মনে হয় আরেকটু যাকে বলে সাবলীলভাবে আমি দু এক কথাগুলি বলতে পারবো। এখন ধান ভাঙতে শিবের গীতে খুব অসুবিধে কিছু নেই, কারণ শিবকেও আমরা কৃষক হিসেবে আমাদের মধ্যযুগের সাহিত্যে পেয়েছি। ফলে আমার মনে হয় ধান ভাঙতে কিছুটা শিবের গীত গাওয়াও যেতে পারে, এবং তা মূলত নৃবিজ্ঞান বলতে কি বলছি আমরা সেই সম্পর্কে দু একটি কথা, কি বুঝছি আমরা সেই সম্পর্কে দু একটি কথা। এখন ঘটনা হচ্ছে যে অ্যানথ্রোপোলজি, আপনারা জানেন যে এই বিষয়টি মূল যে জায়গা
এটা হচ্ছে দুটি গ্রিক শব্দ দিয়ে তৈরি হয়েছিল, অ্যানথ্রোপোস এবং লোগোস, অর্থাৎ মানুষকে নিয়ে অধ্যয়ন। এখন এই মানুষকে নিয়ে অধ্যয়নের বৈশিষ্ট্য হলো এটা একই সঙ্গে মানুষের জৈবিক এবং সাংস্কৃতিক এই যে দুটি দিক আছে, এই দুটি দিক নিয়ে একটা সামগ্রিক আলোচনা করে, এবং যে আলোচনার মধ্য দিয়ে নৃবিজ্ঞান আবিশ্ব যে মানুষের বসবাস, জীবনযাপন, তার মধ্যে যে বৈচিত্র্য এবং ঐক্য রয়েছে, মিল এবং অমিলগুলি রয়েছে, সেগুলিকে দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, তার পেছনের কারণগুলিকে বোঝার চেষ্টা করে। এ নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। খুব বিখ্যাত মানুষজন যারা, তারা এক কথায় বলছেন যে অ্যানথ্রোপোলজি আসলে মানুষ এবং তার যে ওয়ার্কস, অর্থাৎ ম্যান অ্যান্ড হিজ ওয়ার্কস, তাকে নিয়ে চর্চা। ম্যান বলতে বায়োলজিক্যাল ম্যান, আর তার যা কিছু কাজকর্ম, কর্মকাণ্ড, তার সমস্ত কিছুই তার সংস্কৃতি, এর অধ্যয়ন। এবং তাকে সে তুলনামূলক প্রেক্ষিতে দেখে, বৈচিত্র্যের মধ্য দিয়ে দেখে এবং ঐক্যের মধ্য দিয়ে দেখে। এবং সেটা দেখতে গিয়ে প্রধান দিক হলো তার জৈবিক সত্তা এবং সাংস্কৃতিক সত্তা। এখন এই যে নানান দিক, তার মধ্যে অবশ্যই একই সঙ্গে বস্তুগত দিক গুরুত্বপূর্ণ, এবং অন্য যে যাকে বলা হয় সাংস্কৃতিক ভাবে বা যাকে বলে সিম্বলিক্যালি, সমস্ত দিক দিয়ে, নানান দিক দিয়ে এই খাদ্যের একটা গুরুত্বপূর্ণ অবস্থিতি রয়েছে মানুষের জীবনে। এবং সম্ভবত একটি যান্ত্রিক শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, তা সুমেরু, তুমি কি সাউন্ডটা মিউট করবে? সুমেরু, সাউন্ডটা মিউট করবে? চেষ্টা করছি, হ্যাঁ পারবো, সরি। না না, অসুবিধা নেই, এ তো হতেই পারে, যান্ত্রিক এই ব্যবস্থার মধ্যে এগুলো কিছু হতেই পারে। তা যেটা বলছিলাম, তা এই কোনো একটি দিককে তার নানান দিক দিয়ে দেখা, একটা যেমন খাদ্য, তাকে তার নানান দৃষ্টিকোণে দেখা, তার দেখা, এও কিন্তু রূপ, রস, গন্ধ, এই সমস্ত কিছুই আছে, যাকে শিল্পীরা একভাবে দেখেন, সাহিত্যিক একভাবে দেখেন, বিজ্ঞানীরা একভাবে দেখেন, এবং নৃবিজ্ঞানী। সুতরাং এই যে নৃবৈজ্ঞানিক ভাবে দেখা, আপনারা খুব সহজেই দেখবেন যে ধরুন যখন সরস্বতী পুজো হয়, রান্না হতো সেই বাসন্তী রঙের, হলুদ রঙের খিচুড়ি, তার সঙ্গে পলাশ, তার সঙ্গে বাসন্তী শাড়ি, এর যে একটা নিজস্ব গন্ধ, এর নিজস্ব একটা তার বস্তুগত তার 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 রূপ, আবার তার একটা যে আবহ, আনন্দের যে আবহ, এই সমস্তটাই কিন্তু দেখবেন মিলেমিশে রয়েছে, একটার সঙ্গে একটাকে তফাৎ করা যায় না। এর যে সৌন্দর্য, এর যে বস্তুতান্ত্রিকতা, এই সমস্ত কিছুর মধ্যে মিলেমিশে রয়েছে আমাদের জীবনের নানান দিক। কোথাও সেটা ধর্ম, কোথাও আবহ, যে বিষাদের আবহ, সেই বিষাদের আবহের সঙ্গে হব্বিষ্যির ধূসর রং, বর্ণহীনতা যেন মিলেমিশে গেছে। অর্থাৎ আমাদের খাদ্যের মধ্যেও, খাদ্যের যে বর্ণ, যে গন্ধ, এখন এই যে জীবনকে আমরা দেখতে চাই, যে জীবনকে দেখতে চাই, তার ছুঁয়ে দেখতে চাই, বস্তু হিসেবে দেখতে চাই, অনুভূতির মধ্য দিয়ে দেখতে চাই, রূপ দিয়ে,
স্পর্শ দিয়ে, গন্ধ দিয়ে। এই সমস্ত দেখার সঙ্গে নৃবিজ্ঞানের দেখারও একটা মিল আছে, নৃবিজ্ঞানের পদ্ধতিগতভাবেও মিল আছে। আমরা নৃবিজ্ঞানে যারা সোশ্যাল সায়েন্স করেন তারা অনেকেই করেন, এথনোগ্রাফি করেন। তার প্রধানমূলক পর্যবেক্ষণ যে একটা সমাজের সংস্কৃতির মধ্যে নিজেকে একেবারে মিশিয়ে দিয়ে নিমজ্জিত করে সেই সমাজটাকে একটি কথা বলার চেষ্টা করি যে আসলে এই দেখা হচ্ছে তোমার সমস্ত অনুভূতির মধ্য দিয়ে সমাজটাকে বোঝার চেষ্টা করা। অর্থাৎ তুমি যখন একটা গ্রামে ঢুকছো, একটা গ্রাম আর শহরের আলাদা গন্ধ আছে, আলাদা তার দৃশ্যমানতাও আলাদা। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে তুমি আসলে গন্ধটাকে বুঝতে চাও, তার 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 স্পর্শটা পেতে চাও, তাকে তার তার দৃশ্যর যে গত যে 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 সৌন্দর্য রয়েছে সেটাকে বুঝতে চাও। অর্থাৎ সমস্ত অনুভূতিকে দিয়ে, ইন্দ্রিয় দিয়ে তুমি তোমার চারপাশ আসলে খাদ্যের মধ্যেও আমরা যেন যখন আমরা খাবারটা যেভাবে সক্রিয় থাকে, আমাদের নৃবৈজ্ঞানিক কর্মকাণ্ডের মধ্যেও এই ইন্দ্রিয় গ্রাহ্যতাটিকে এক ধরনের মান্যতা দেওয়া হয়েছে। এখন আমরা যদি অন্যভাবে বলি তাহলে বুঝতে পারবো যে নৃবিজ্ঞানের যে খাদ্যের কথা আমরা সাধারণভাবে বলছি, এটা নৃবিজ্ঞান বলে শুধু নয়, ফুড অ্যানথ্রোপোলজি বলে নয়, কারণ ফুড অ্যানথ্রোপোলজি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর পরিধি অত্যন্ত বড়, একটা বিশাল পরিধি। শুধু খাবার নয়, খাদ্য নয়, তার সঙ্গে জুড়ে থাকা নানান দিক, যে দিকগুলির কথা হয়তো এর পরে আলোচনায় আমি একে একে বলার চেষ্টা করব। এই ইতিহাস, খাদ্যের ইতিহাস, মানুষের ইতিহাস, মানুষের সুমন, আমি একটু, সুমন শুনতে পাচ্ছ আমাকে? আমি একটু একটু তোমার ইয়েটা না, লিঙ্কটা একটু প্রবলেম মনে করছি, মানে মাঝে মাঝে কেটে যাচ্ছে তোমার কথাটা। আমি আচ্ছা, হচ্ছে যে আমি হ্যাঁ, আবার এখন সবাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তা এই মানুষের যে বিবর্তনের ইতিহাস যেটা বলছিলাম, যে মানুষ প্রথম যখন মানুষ হলো, মানুষ প্রথম কবে মানুষ হলো, এর তো দিন তারিখ ক্যালেন্ডার দিয়ে বলা যাবে না। কিন্তু আমরা যদি সাধারণভাবে বলি যে প্রথম সেই প্রাণীটি যে প্রথম এক সংস্কৃতি ব্যবহার করতে শিখলো, একটা পাথর ছিল প্রাকৃতিক, সেই পাথরটাকে সে ভেঙে চুড়ে একটা 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 হাতিয়ারের রূপ দিল। এই কিন্তু তখন সেই প্রাণীটি কিন্তু তখন আর পাঁচটা প্রাণীর মতো নয়, তার থেকে আলাদা হয়ে গেল, মানুষ হয়ে গেল। অর্থাৎ তার জৈব সত্তার সঙ্গে সাংস্কৃতিক সত্তার যখন মিলন ঘটলো, যুক্ত হলো, তখন সে প্রথম মানুষ হলো। এবং এই মানুষ হওয়ার পেছনে কিন্তু খাদ্যের একটা বড় ভূমিকা আছে। আমরা আমাদের মতো কেন দেখতে, মানুষকে কেন এরকম, তার মুখটা এরকম হলো, তার চোয়ালটা কেন এমন হলো, তার মুখের গঠনটা কেন এমন হলো, এও কিন্তু তার সেই খাদ্যের ইতিহাস থেকে আমরা সেটাকে বুঝতে পারি। আমি সায়ন্তনকে অনুরোধ করব অস্ট্রালোপিথেকাসের স্লাইডটা একটু দেখাতে। সেখানে বুঝতে পারবেন যে অস্ট্রালোপিথেকাস যাকে প্রথম আমরা হোমিনিড বলছি, তার চেহারা কেমন ছিল। হ্যাঁ, আপনারা যদি এই অস্ট্রালোপিথেকাসের চেহারে দেখেন, এ হচ্ছে প্রথম হোমিনিড। প্রথম হোমিনিড বলতে অর্থাৎ আমরা মানুষের বিজ্ঞান
হলো হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, এখন ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার করে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। এখন এই হোমো যারা, সেটা একটা গণ, এবং এই অনেকগুলো এরকম গণ মিলে একটা প্রজাতি তৈরি হয়, সরি পরিবার তৈরি হয়, ফ্যামিলি যাকে বলে। হোমিনিড হচ্ছে সেই পরিবার, যে পরিবারের মধ্যে আমরা মানুষ হোমো পড়ছি, এবং একমাত্র এখন এই পরিবারের একটি মাত্র প্রজাতি বেঁচে আছে, যারা হচ্ছি আমরা। এখন এই পরিবারের প্রথম যার আবির্ভাব হয় বলে মনে করা হচ্ছে, অল্প স্বল্প বিতর্ক ইদানিং উঠে এসেছে নতুন নতুন কিছু ফসিল আবিষ্কারের ফলে, কিন্তু মোটের উপর যেটা গ্রাহ্য মান্য মত, যে এ হলো একেবারে প্রায় 70 লক্ষ থেকে 20 লক্ষ বছর আগে অবধি, অর্থাৎ 50 লক্ষ বছর জুড়ে এই হোমিনিডের নানান প্রজাতির আবির্ভাব হয়েছিল, বিলুপ্ত হয়ে গিয়েছিল ইত্যাদি। এই অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস আফ্রিকাতে পাওয়া গিয়েছিল, আরো অনেক এরকম প্রজাতি পাওয়া যায়, আফারেন্সিস, অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যে বিষয়টা বলতে চাইছি, এই অস্ট্রালোপিথেকাসের দেখুন, যদি চেহারা দেখেন, তো দু পায়ে হাঁটতে শিখেছিল, চোয়ালটা দেখুন বেশ বড় এবং ভারী, মুখের সামনের অংশটা দেখুন অনেকখানি, আমরা যেটাকে বলি অ্যালভিওলার অংশ, হ্যাঁ, চিবুক এবং ঠোঁটের চারপাশ বেশ ফোলা বেরিয়ে এসেছে, যাকে বলা হয় ফেসিয়াল প্রগন্যাথিজম, অর্থাৎ ফেসটা প্রগন্যাথিক। চোখের ওপরটা যদি দেখেন, চোখের ওপরে এই অংশটাকে বলা হয় সুপ্রা অরবাইটাল রিজিয়ান, এবং সেই সুপ্রা অরবাইটাল রিজিয়ানে দেখো উঁচু হয়ে রয়েছে কিছুটা, একটা সেডের হুডের মতো বেরিয়ে আছে, সুপ্রা অরবাইটাল টোরাস। দাঁতগুলো অনেকটাই তুলনামূলকভাবে বড় আমাদের তুলনায়, সব মিলিয়ে মাথাটা বেশ বড় এবং সামনের দিকে একটু ঝুঁকে আছে। এখন প্রশ্ন হচ্ছে এমনটা হলো কেন, এবং আমাদের ক্ষেত্রে তো এরকম ভারী চোয়াল, বড় দাঁত নেই। কারণটা খুবই সাধারণভাবে যেটা মনে করা হয়, এর পেছনে কিন্তু দায়ী রয়েছে তার খাদ্যের অভ্যাস। সে যে ধরনের খাবার খেত, শক্ত কাঁচা মাংস, শক্ত বাদাম বা নাট জাতীয় খাবার, এই ধরনের যে জিনিসপত্র, যারা যে সমস্ত খাবার সে খেত, তাকে যদি চিবাতে হয়, তাকে যদি গলাধঃকরণ করতে হয়, তাহলে কিন্তু একটা শক্তিশালী চোয়ালের দরকার। এখন এই শক্তিশালী চোয়ালটা ঝুলে থাকবে কিভাবে, তার পেশিগুলো কোথায় লাগানো থাকবে, দরকার তার জন্য একটা ভারী টোরাস, যেটা চোখের ওপর দিয়ে গেছে, এবং এর ফলে মাথাটা তো ভারী হয়ে গেল। এখন এই ভারী মাথাকে ব্যালেন্স করারও প্রয়োজন, তার জন্য দরকার হচ্ছে শক্তিশালী পেশি, এবং যে পেশিটা মাথার পেছনে লেগে থাকবে। তাহলে মাথার পেছনে যদি পেশিটা লাগানো থাকে, তাহলে ঘাড়টা কিন্তু অনেক বেশি চওড়া ভারী হয়ে যাবে, মুখটা সামনের দিকে ঝুঁকে থাকবে। আপনারা গরিলার চেহারা যদি দেখেন অনেকটা বুঝতে পারবেন, গরিলার মাথা দেখলে বুঝতে পারবেন। তা এই যে ধরুন একটা এরকম অবয়ব তৈরি হলো, এই অবয়বের কারণটা কিন্তু অনেকটাই তার খাবারের অভ্যেস। এবং তারপরে মানুষ যখন বিবর্তন হতে শুরু করলো, আরো বিবর্তিত হতে শুরু করলো, এবং আমি শুরুতেই যেটা বলছিলাম, অনেকগুলো প্রজাতি ছিল, তারা পাশাপাশি বাস করত, কিন্তু কেন এই অস্ট্রালোপিথেকাস একটু এগিয়ে গেল, এবং তারপর এদের পরে বিবর্তিত হয়ে এলো অন্যান্য হোমো প্রজাতির, হোমো গণের যে সমস্ত পূর্বপুরুষ আমাদের, তারও কারণ হচ্ছে মূলত কিন্তু খাদ্যের প্রয়োজন। প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, সেগুলো পাল্টে যাচ্ছিল, এবং আফ্রিকা থেকে সুযোগ সুবিধে মতো তাদের বেরিয়ে গিয়ে, এরা যেহেতু ধীরে ধীরে এদের খাদ্যাভ্যাস পাল্টাচ্ছিল, ওমনিভোরাস হয়ে যাচ্ছিল যেভাবে, ফলে এরা কিন্তু ওখান থেকে আরো খাদ্যের প্রয়োজনে, জনসংখ্যা বাড়ছে, আরো খাদ্যের প্রয়োজনে এশিয়া এবং এশিয়া এবং ইউরোপে নানা জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করলো। ফলে মানুষের প্রথম যে, যদি বলেন পরিব্রাজনের, প্রব্রজ্যার ইতিহাস, প্রথম মাইগ্রেশনের ইতিহাসও কিন্তু অনেকটাই এই খাদ্য দ্বারা নিয়ন্ত্রিত, খাদ্যের দ্বারা প্রভাবিত। এইভাবে মানুষের ছড়িয়ে পড়া, এবং অন্য যারা অস্ট্রালোপিথেকাসের দুটো প্রধান ধরনের প্রজাতি, ধরনের অর্থাৎ টাইপের কথা মনে বলা হয়, যে একটা ছিল খুব বড়সড় চেহারার, যাকে বলা হয় বৃহৎ বপু অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস। এরা কিন্তু টিকে যেতে পারেনি, তার কারণ খাদ্যের সঙ্গে অভিযোজন তারা সেভাবে ঘটাতে পারেনি, এরা পেরেছিল অনেকটাই।
ফলে আস্তে আস্তে এদের বিবর্তন ঘটলো এবং আমরা দেখলাম প্রথম হোমো যে গণ, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, এদের আবির্ভাব হতে শুরু করলো। সুতরাং একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানুষের এই বেঁচে থাকার যে ইতিহাস, এই বেঁচে থাকার ইতিহাস, তার বিবর্তনের ইতিহাস, তার চেহারা, তার গঠন কাঠামোর ইতিহাসের মধ্যেও আসলে খাদ্যের ইতিহাসটাও একভাবে ধরা রয়েছে। এবার এক জায়গা থেকে তো অন্য জায়গায় ছড়িয়ে পড়ল। তারপরে ধীরে ধীরে একটা অসাধারণ আবিষ্কার তারা করতে পারল, উদ্ভাবন তারা করতে পারল, যার নাম হচ্ছে আগুন। আপনারা সবাই জানেন যে আগুনের আবিষ্কার, এবং যে কারণে দেখুন পৃথিবীর ইতিহাসে কতগুলো মহাবিপ্লবের কথা বলা হয়েছে, যাদেরকে রেভলিউশন বলা হচ্ছে, এবং একজন মানুষের এই খাদ্যের ইতিহাস বলতে গিয়ে বলছেন যে কুকিং ইজ দ্য ফার্স্ট রেভলিউশন। রান্না করে খাওয়া এটাই হচ্ছে প্রথম, যদি বলা হয় বিপ্লব, মহাবিপ্লব বা বিপ্লব। যদিও আমরা জানতাম যে প্রথম বিপ্লব এতদিন পর্যন্ত আমরা বলতাম বা এখনো আমরা বলি যে নিওলিথিক রেভলিউশন হচ্ছে প্রথম বিপ্লব, এবং সেই নিওলিথিক রেভলিউশনও কিন্তু মূলত হয়েছিল এই খাদ্যকে কেন্দ্র করেই, খাদ্যের মধ্য দিয়েই সেই বিপ্লবটা ঘটেছিল। কারণ সেই সময় আমরা প্রথম কৃষি কাজ শিখেছিলাম, এগ্রিকালচারাল এভলিউশন, এগ্রিকালচারের আবির্ভাব হয়েছিল নব্য প্রস্তর যুগে। মোটামুটি মনে করা হয় 10,000 বছর আগে, সেটার কোনো জায়গায় একটু আগে শুরু হয়েছে, কোনো জায়গায় একটু পরে শুরু হয়েছে, এই নব্য প্রস্তর যুগে যে শুরু। কিন্তু তারও অনেক আগে থেকে, কারণ ধরুন যে হোমো প্রজাতি তারা প্রায় 15 লক্ষ বছর আগে থেকেই আমরা তাদের আবির্ভাব হয়ে গেছে পৃথিবীতে, এবং সেই 15 লক্ষ থেকে 10,000 বছর আগে অবধি এই হোমো প্রজাতির বেশ কয়েকটি পূর্বপুরুষ আমাদের পৃথিবীতে নানান জায়গায় পাওয়া গেছে তাদেরকে। এরা যে সমাজ আস্তে আস্তে গড়ে তুলছে, যার উপরে ভিত্তি করে উঠছে, সেই ইতিহাসও কিন্তু আসলে এই খাদ্যকে কেন্দ্র করে আমাদের বেঁচে থাকার ইতিহাস। দেখুন প্রথম দিকে তো আগুনকে তারা বুঝতে শিখেছিল যে আগুন দিয়ে অনেক কিছু হতে পারে, কিন্তু আগুন জ্বালানোর যে কৌশল সেটা সেভাবে তারা কিন্তু জানতো না। ফলে আগুনকে রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ, এবং এই আগুনকে যে পশুরাও ভয় করে, আপনারা মোগলির গল্পে পড়েছেন যে ওই রকম লাল রঙের জ্বলন্ত ফুল, যেটা ওদের হাতে আছে, যেটা দিয়ে আমাদেরকে ওরা ভয় দেখায় এবং আমরাও ভয় পাই। সেই আগুনকে কিন্তু প্রথমেই মানুষ যে জ্বালাতে শিখেছে এরকম নয়, কিন্তু ফলে আগুনকে রক্ষা করতে হতো। খুব গুরুত্বপূর্ণ ছিল এই আগুনের উৎসটিকে রক্ষা করা, সেটা গুহার মধ্যেই হোক বা যেখানেই হোক। ফলে তাকে কেন্দ্র করে কিছু মানুষের নিয়মিত, মানে একেবারে রাউন্ড দ্য ক্লক যাকে বলে, পরিচর্যার দরকার হতো, যাতে না সে আগুন নিভে যায়। কারণ সেই আগুনের গুরুত্ব তারা বুঝেছিল। সেটা যেমন তাদের খাদ্যকেও নরম করত, আবার তাদের বেঁচে থাকার প্রয়োজনে পশু অন্যান্য এদের আক্রমণ থেকেও তাদের রক্ষা করত, আবার ঠান্ডা থেকেও, শীত থেকেও তাদের রক্ষা করত। ইউরোপে একটা অংশে মানুষ বেঁচে ছিল প্রবল শৈত্যের মধ্যে হিম যুগে, তার একটা বড় কারণ ছিল এই আগুন গুহার ভেতরে। এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়তো নিয়েছিল বলে মনে করা হয়। যেটা বলছিলাম, এই অবস্থা থেকে তাহলে আগুনকে কেন্দ্র করে এক ধরনের একটা মানুষ একদল জোট বাঁধতে শুরু করলো, একটা একক তৈরি হতে শুরু করলো। সেটা একটা বড় পরিবারের একক হতে পারে বা বড় গোষ্ঠীর একক হতে পারে। সেইভাবে আসলে আমাদের প্রথম যে জোট বাঁধা, সংঘবদ্ধ হওয়া, সেটা আগুন এবং খাদ্য, সেই প্রয়োজনটাই আমাদের কিন্তু বিশেষভাবে তাড়িত করলো। এবং এর পরের ইতিহাসও যদি আপনারা দেখতে থাকেন, অর্থাৎ আমরা যদি বলি কৃষিকাজের ইতিহাস, এবং তাকে কেন্দ্র করে পরপর অন্যান্য আর যা কিছু আবিষ্কার, কৃষির সঙ্গে যুক্ত হলো আপনার পটারির প্রশ্ন এলো, পটারি, বয়ন, অর্থাৎ আপনার সেগুলোকে রাখা, এইগুলো একের পর। এবং কৃষিকাজে যখন আবিষ্কার হলো, তখন তাকে নিয়মিত সেই ফসলের ক্ষেতকে রক্ষা
করার দেখছি আমরা স্থায়ী বসতি গড়ে উঠছে, গ্রাম গড়ে উঠছে। এখন এই কৃষিকাজ এবং তার মধ্য দিয়ে গ্রাম গড়ে ওঠা আসলে তো হচ্ছে এইভাবে। আপনারা যদি ইলিয়াড ওডিসি দেখেন, সেখানে বলছে যে মানুষ আসলে রুটি খাদক, যে মানুষের বৈশিষ্ট্য কি, কারা মানুষ, না মানুষ আসলে রুটি খাদক। কিংবা আপনারা যদি গিলগামেশ মহাকাব্যে দেখেন, সেখানে দেখা যাচ্ছে যে একজন মানুষ তার মাইনর স্ট্যাটাস থেকে উন্নীত হচ্ছে আসলে এবং সেই জ্ঞান সে লাভ করছে একজন দেহোপজীবিনীর কাছ থেকে, যিনি তাকে শেখাচ্ছেন যে কিভাবে তুমি রুটি তৈরি করবে, রুটি। এখন এই যে জায়গাটা, তার মানে আবার এবার এটার একটা অন্য ব্যাখ্যাও হতে পারে। ব্যাখ্যাটা এইরকম যে একই সঙ্গে খাদ্যের জ্ঞান এবং যৌনতা, খাদ্য এবং যৌনতা তারও যেন কোথাও একটা মিলমিশ হচ্ছে, এবং সেখানে নারীর যে গুরুত্ব, অর্থাৎ প্রকৃতিগতভাবে নারীর গুরুত্ব, এটাও কোথাও যেন খাদ্যের ইতিহাসের মধ্যে বিধৃত হয়ে রয়েছে। আবার মায়া কাহিনীতে দেখি যে দেবতা মানুষকে তৈরি করছেন ভুট্টার আটা থেকে। অর্থাৎ এই যে ভুট্টা তার মানে না হলে হয়তো মানুষই হতো না, যদি কাহিনীর মিথের কথা দেখি। অর্থাৎ নানাভাবে মানুষের যে পরিচিতি, মানুষের যে সংজ্ঞায়ন, সেই সংজ্ঞায়নের সঙ্গেও যেন এই খাদ্যের ইতিহাসটা কোথাও যেন জুড়ে রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে যে, আমি তো কৃষিকাজের কথা বললাম, আমরা বলছিলাম যে কিভাবে গ্রাম গড়ে উঠছে, শহর গড়ে উঠছে, তাকে কেন্দ্র করে খাদ্য, খাদ্যের রাজনীতি, খাদ্যের অর্থনীতি, খাদ্যের সঙ্গে ধর্ম, তার সামাজিক গুরুত্ব, এগুলো তো নিশ্চিতভাবেই আছে। কিন্তু যে কোনো পরিবেশে মানুষ কিন্তু বেঁচে থাকার জন্য নানাভাবে খাদ্য আহরণ করেছে। এটা ভাবার কোনো কারণ নেই যে কুকিং করতে পারলো বলেই মানুষ সেই সময় বেঁচে থেকেছে, বা কুকিং না হলে হতো না, এটা এমন কিন্তু ঘটনা নয়। কারণ এবং কুইজিন কালচার এবং কুকিং কালচার এই দুটোও কিন্তু আলাদা। এটাকেও একসঙ্গে মিলিয়ে ফেলার কোনো কারণ নেই, যদিও তাদের মধ্যে একটা একটা উপরিপাত আছে, একটা সমাপতন আছে ক্ষেত্র বিশেষে। কিন্তু নানান পরিবেশে মানুষ নিজেকে ঠিক তার খাদ্যের প্রয়োজনে খাদ্য আহরণ করতে পেরেছে, বাঁচিয়ে রেখেছে। আমি একটা পরের স্লাইড দেখাতে বলবো, এটা একেবারে খুব একটা ভীষণ, আপনারা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন, এইরকম একটা রুক্ষ সূক্ষ্ম পরিবেশ, সেখানেও মানুষ কঠিন একটা জীবন যাত্রার মধ্য দিয়ে জীবন যাপন করে, কিন্তু এখানেও তারা জানে যে খাদ্যের উৎস কোথায় আছে। আমি জোহান পটিয়ারের বইটা কথা দিয়ে শুরু করেছিলাম। এই জোহান পটিয়ার তার বইতে একটা অসাধারণ ভবিষ্যৎবাণী করেছিলেন। সেটা হচ্ছে, রুয়ান্ডাতে ভয়ানক গৃহযুদ্ধ হয়েছিল, আপনারা সবাই জানেন, এবং এই গৃহযুদ্ধের পরে যখন শান্তি প্রতিষ্ঠিত হলো, সেই সময় যেটা বিশেষজ্ঞরা আশঙ্কা করলেন, ইকোনমিস্ট এবং অন্যান্যরা আশঙ্কা করলেন যে রুয়ান্ডা এবার যেটা মূল সমস্যা হবে সেটা হচ্ছে একটা দুর্ভিক্ষ দেখা দেবে, ভয়ানক রকমের মানুষের খাদ্যের অভাব দেখা দেবে, মহামারীও হয়ে যেতে পারে। একমাত্র পটিয়ার বলেছিলেন যে না, কোনো ফেমিন কিন্তু হবে না। এখন এইটা বলার কারণ কি? পটিয়ার দেখেছিলেন যে তার যে ক্ষেত্র সমীক্ষা, নৃবিজ্ঞানী হিসেবে তার যে ক্ষেত্র সমীক্ষা, সেখানে দেখেছিলেন যে মানুষ, এই যে আমরা আলোচনাটা করি যে খাদ্যের অভাব আছে, কিভাবে বেঁচে থাকবে, তার একটা সাধারণভাবে মূল যে খাদ্যশস্যগুলো যেগুলো সরকারি হিসেব নিকেশের মধ্যে আসছে, সেগুলোর উপরে ভিত্তি করে। কিন্তু আমরা ভেবে দেখি না যে এই যে সমস্ত শিকারী সংগ্রাহক সমাজগুলো রয়েছে, তারা যারা এই ধরনের পরিবেশগুলোতে থাকে, তারা যে কত খাবারের হদিশ জানে, কত নানাভাবে সেই খাবারকে তারা সংগ্রহ করতে এবং তাকে প্রক্রিয়াকরণ করতে পারে, এর 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 হিসেবটা কিন্তু ছিল না। এবং এর মধ্য দিয়েই আপনারা এর মধ্যেও দেখবেন, এই যে করোনা হলো, খাদ্যের এত অভাব হলো, আমি কিন্তু খুব ভেতরে যারা জঙ্গল অধ্যুষিত অঞ্চলে থাকে, তারা যে খুব ভয়ানক চিন্তিত বা আতঙ্কিত হয়েছে বা খাদ্যের অভাবের ব্যাপারে ভীষণভাবে তারা দুঃস্বপ্নে ভুগেছে, এরকম কিন্তু নয়। কারণ তারা জানতো যে খাদ্যের উৎসগুলো হয়তো রয়েছে। এবার ক্ষেত্র বিশেষে আমরাই
কোনো কোনো অঞ্চলকে খাদ্যের স্বাভাবিক উৎসগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু এর বাইরে যেমন আমি বলতে পারি এটার জন্য খুব জঙ্গলে যেতে হবে না। আপনি হুগলিরই যদি কোনো গ্রামে যান, যেখানে আদিবাসী অধ্যুষিত অঞ্চল, একসময় অনেক বড় জঙ্গল ছিল। পান্ডুয়া, মহানাদ, পোলবা, দাঁতপুর এইসব অঞ্চলে সেখানে দেখবেন জিলিপি ফল বলে একটা ফল হয় এবং সেটা খুব সুস্বাদু এবং আদিবাসী বাচ্চারা সেগুলো পেড়ে পেড়ে খায়। এইরকম জঙ্গলে বর্ষায় এক ধরনের ফল পাওয়া যায়, এক ধরনের আলু পাওয়া যায়, এক ধরনের কন্দ পাওয়া যায়, শীতে আর এক রকমের পাওয়া যায়। অর্থাৎ সারা বছর যদি দেখেন প্রায় ১৫ থেকে ৪০ রকমের যে খুব সরাসরি খাওয়া যেরকম নয়। এক ধরনের তিতা আলু আছে। সেই তিতা আলুটাকে নিয়ে এসে ছাড়িয়ে সেটাকে সারা রাত কোনো ঝর্ণার জলে রেখে দিতে হয়। তার উপর দিয়ে ফ্লোয়িং ওয়াটার চলে যায়। তারপরের দিন সেটাকে তারা সেদ্ধ করে প্রসেস করে সেই তিক্ততাটাকে দূর করে খায় এবং এটা বেশ সুস্বাদু খাবার তুলনামূলকভাবে। এগুলো কিন্তু এই সমস্ত রুক্ষ সূক্ষ্ম পরিবেশের মধ্যে স্লাইড হ্যাঁ দেখুন অনেকখানি পথ হেঁটে হয়তো এখন পরিস্থিতি একটু পাল্টেছে। কিছু কিছু জায়গায় ডিপ ডিগিং এর ফলে জল পাওয়া যাচ্ছে হয়তো একটু কাছাকাছি, কিন্তু সেই জলের উৎসকে বাঁচিয়ে রাখা ছোট একটা বাড়ির চারপাশে সবজি বাগান করছে, সেই সবজি বাগান এবং তাদের সেটাকে রক্ষা করার জন্য নানা রকমের কারুকার্য করে, নানা রকমের ধর্মীয় এই যে এরকম একটা অদ্ভুত এগুলো সবই আমাদের পূর্ব ভারতেরই কোনো না কোনো অঞ্চল থেকে নেওয়া। আমরা এরকম ভাবে তারা অপদেবতাকে তাড়ায়। ফলে এই যে জীবনের একেবারে একই সঙ্গে বাস্তব অভিঘাত, একদিকে জলের মতো একটা জীবনদায়ী উপাদানকে সংগ্রহ করা, অন্যদিকে এক অলৌকিক আদিভৌতিক জগৎ, এই দুয়ের মধ্য যোগসূত্র রচনা বেঁচে থাকে মানুষ নানান ধরনের পরিবেশে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এইভাবে এক ধরনের জীবন গড়ে ওঠে, একটা জীবন ওঠে। এবং এখানে দেখবেন যে পুরো আমাদের যে জীবনের যে অভ্যাসগুলো, যে 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 জীবনের যে সাংবাৎসরিক, যদি আমরা যাকে বলি এই সিজনাল ক্যালেন্ডারও কিন্তু একেবারে মানুষের প্রাথমিক যে খাদ্যের চাহিদা, সেই খাদ্যের চাহিদার সঙ্গেই কিন্তু যুক্ত হয়ে রয়েছে। তাকে নিয়ন্ত্রণ করা, সেইটাকে পেতে গিয়ে যেভাবে তাকে অভিযোজিত হতে হবে, তারই আসলে আসলে এক ধরনের আখ্যান। যেমন ধরুন যে একটা কোন একটা অঞ্চলে, ধরুন আমাদের এই দিকের অঞ্চলে আপনি দেখবেন যে পয়লা মাঘ হচ্ছে বছরের শুরু এবং মূল উৎসবগুলো ওই মাঘের আশেপাশে হচ্ছে। অর্থাৎ ফসল প্রাচুর্য, সেই প্রাচুর্য এবং সেই আনন্দকে সম্বল করে তারা উৎসবে মাতছে। আপনি সোহরাই বলুন, আপনি দাসাই বলুন, আপনি মাকসিম বলুন, আপনি বাহা বলুন, এই যে উৎসবগুলো হচ্ছে, বাদনা বলুন, এর সবের মধ্যেও কিন্তু এই রিচুয়াল ক্যালেন্ডারটাও কিন্তু একেবারে এইটার সঙ্গে সম্পর্কিত। এবং এখানেও দেখবেন প্রত্যেকটা তার যে ধর্মীয় সংস্কার, আচার সংস্কার, এর মধ্যে বৃষ্টি হলে তার সঙ্গে দেয়া হতো এই ধান প্রথম লাগান দেওয়াটা কিন্তু একটা বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে হতো
এবং এটা আদিবাসী সমাজের মধ্যে, আমরা যদি পূর্ব ভারতের আদিবাসী সমাজ দেখি, সেখানেও আমরা দেখব যে প্রথম বীজ রোয়াটাকে আমরা চিহ্নিত করছি কোনো একটা আচার বা অনুষ্ঠান দিয়ে, ইরোসিমের মধ্য দিয়ে। এবং বিভিন্ন পর্যায়ে যখন এই ধানটা বড় হচ্ছে, বিভিন্ন পর্যায়গুলোকে আমরা চিহ্নিত করছি কোনো আচার সংস্কার মধ্য দিয়ে, কোনো পূজাচারের মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের এই যে ধর্মীয় সাংস্কৃতিক জীবন, তার মধ্যেও কিন্তু আসল খাদ্যকে পাওয়া এবং তার জন্য যে কৃতজ্ঞতা প্রকাশ, সেই কৃতজ্ঞতা প্রকাশকেই আমরা শিল্পের ভাষায় আমরা এবং তাকে সুন্দরভাবে একটা নান্দনিকতায় সম্পৃক্ত করেছি। এই যে আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা, সুন্দর করে ঘরটাকে নিকিয়ে রাখা, এই সমস্ত কিছুর মধ্যেই এর কিন্তু বহিঃপ্রকাশ আছে। এই নানান দিকগুলোকে আমরা আবারও একটু বোঝার চেষ্টা করব। তার আগে আরো কয়েকটা স্লাইড একটু দেখে নিই, কারণ যে জায়গার যে অঞ্চলের কথা বলছি, সেই অঞ্চলে এর কথা বলতে গেলে এই ছবিগুলো একটু চোখে ভাসলে হয়তো সুবিধে হবে। আরো কয়েকটা স্লাইড একটু, পরের স্লাইডটা একটু দেখান। আপনি দেখুন এই যে স্লাইডটা, এখানে একটা উনুনের কথা, একটা উনুন রয়েছে বাড়ির উঠোনে, বাইরে রয়েছে এই উঠোনে উনুন। দেখুন আমাদের এই পূর্ব ভারতে বা এই অঞ্চলগুলোতে বাড়ির বাইরে রান্নাঘরও থাকে, কখনো দাওয়ার মধ্যে রান্নাঘর থাকে। আবার আপনি যদি উত্তর ভারতে, উত্তর পূর্ব ভারতে বিশেষ করে যান, সেখানে দেখবেন রান্নাঘর ঘরের মধ্যে। এবং এই রান্নাঘর আসলে সেক্ষেত্রে শুধু রান্নাঘর রান্নার জন্য কেবলমাত্র ব্যবহৃত হচ্ছে না, সেই রান্নাঘরটা তাদের পরিবারের মিলনস্থল, তাদের পরিবারের সদস্যরা এসে বসে, সেখানকার উষ্ণতাটা তাদের জরুরি, এবং সেখানে সারা দিন একেবারে অনির্বাণ শিখা জ্বলছে আগুন, এবং সেখানে ফোটানো হচ্ছে। আসলে এর সঙ্গে বুঝতে গেলে আপনাকে ওই অঞ্চলের বাস্তুতন্ত্রকে বুঝতে হবে, ওই অঞ্চলের পরিবেশকে, আবহাওয়াকে বুঝতে হবে যে কেন এইরকম একটা পরিবেশে এরকম ভাবে রান্নাঘরটাকে রাখা হলো, এবং কেন, কারণ জল ফোটানো থেকে শুরু করে সবটাই সেখানে কিন্তু, এবং সেখানে খাদ্যের অভ্যাস, আপনি থুকপা বা এই ধরনের খাবারগুলো কেন তারা খেতে অভ্যস্ত হলো, বা স্টেপল মিল হিসেবে এই ধরনের সেদ্ধ করা খাবারের গুরুত্বটা বাড়লো, এগুলো কিন্তু আমার মনে হয় এর সঙ্গে একটা সমাজ সংস্কৃতির এবং পরিবেশ, এই সমস্ত কিছু মিলেমিশে রয়েছে। ফলে খাদ্যের অভ্যাসের এই দিকটাকে, এবং যে জন্য তারা রান্নাঘরটাকে তাদের আইডেন্টিটি হিসেবেও চিহ্নিত করে। আপনারা যদি মেচেদের দেখেন, মেচেদের যে, আমরা যদি আমাদের ভাষায় করে বলি লক্ষ্মী, মা লক্ষ্মী বা সবচেয়ে যে গডেস মাইনাও, এই মাইনাও বাথৌ, প্রধান যে দেবী মাইনাও, তিনি কিন্তু থাকেন এই রান্নাঘরে। ফলে এই রান্নাঘরে তারা অন্য ক্ল্যানের বা বাইরের কাউকে, বাইরের কোনো ক্ল্যানের লোককে ঢুকতে দেয় না। একই আমি উত্তর পূর্বের একাধিক রাই রান্নাঘরকে তারা খুব বিশেষ কি বলবো, ঘরের একটা গুরুত্বপূর্ণ এবং প্রধান গুরুত্বপূর্ণ অংশ বলে তারা মনে রাখছে। আমাদের এখানে নানা রকম একটা মুখের উনুন পাচ্ছি, আবার দেখুন বাইরে দেওয়ালের উঠোনের এক পাশে রান্নার আয়োজন পাচ্ছি। আবার পরের একটা এতে যান, দেখবেন সেখানে একটা দিক দিয়ে ফায়ারিং হচ্ছে। আচ্ছা, এখানেও দেখুন আসলে একটা ছোট ঘর, মানে এটা ঘর বলবেন না কি বলবেন, উইন্ডশেড বলবেন, এখানে কিন্তু মানুষ থাকে, কিন্তু থাকার প্রধান যে জায়গাটা, মূল কাজ যেটা, ওর ভেতরে একটা রান্নার জায়গা রয়েছে। পরিবারকে যখন আমরা সোশ্যাল সায়েন্সে ডিফাইন করি, সংজ্ঞা দিই, তখন আমরা বলি যে পরিবার বা হাউস হোল্ড গুলোকে কি করে চিহ্নিত করতে হবে, দেখুন যে উনুনে এক উনুনটা কজন মিলে শেয়ার করছে। আসলে ফলে এই উনুন এবং রান্নার সঙ্গে খাদ্যের প্রয়োজনে মানুষের একত্রিত হওয়ার সঙ্গে তার পরিবারটা ডিফাইন হয়ে যাচ্ছে, তার হাউস হোল্ড ইউনিটটা ডিফাইন হয়ে যাচ্ছে। ফলে এই যে হাউস হোল্ড বা বাড়ি বা ঘর যাই করেছে বলুন, তার মধ্যে কিন্তু একটা রান্নার বন্দোবস্ত রয়েছে। সেটা একেবারে খুব ছিন্ন এবং খুব প্রান্তিক একটা অবস্থা হলেও সেটা কিন্তু মৌলিক একটা চাহিদা হিসেবেই আমরা তাকে বলতে পারি। আবার একটায় যান, এইখানে তো খাদ্যে তারা ভাগযোগ করছে বাড়ির রান্নার ব্যাপার, এক পুরনো একটা ইতিবৃত্তের কথা ধরা রয়েছে। আপনি যদি দেখেন এই যে শিলনোড়া,
আমরা এটা এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা এত কিছু আবিষ্কার করেছি, এত বিজ্ঞানের দিক মূল উপাদানের মধ্যে আমরা কিন্তু আমাদের প্রাক ইতিহাসকেই বহন করে চলেছি। অর্থাৎ এত কিছু আবিষ্কারের পরেও আমাদের বেঁচে থাকার জন্য যে প্রধান আবিষ্কারগুলো, সেগুলো কিন্তু সেই সময়কার আবিষ্কার যখন মানুষ লিখতে পড়তে জানতো না, সেই প্রিহিস্টোরিক পিরিয়ডের। তার উপরে ভিত্তি করে আমরা বেঁচে আছি এবং আমাদের এই রান্নাঘর সেই প্রিহিস্ট্রিটাকে, আমাদের মানুষের অতীতকে, অতীত ইতিহাসকে কিন্তু, অতীত আবিষ্কারকে ধরে রেখেছে। এই শিলনোড়াও কিন্তু এরকম একটা জিনিস, শুধু শিলনোড়া নয়, আমরা যে চাল, গম, ধান, গম, আলু, এগুলো সমস্ত আবিষ্কার কিন্তু প্রাগৈতিহাসিক যুগে, নব্য প্রস্তর যুগে কিংবা তারও কিছুটা আগে। ফলে আমাদের এত আবিষ্কার সত্ত্বেও রান্না বা খাদ্যের গুরুত্ব এইখানেই যে এটা আমাদের এখনো মৌলিক অস্তিত্ব, আমাদের বেঁচে থাকার জন্য যে প্রধান অবলম্বন, তা কিন্তু আসলে প্রাগৈতিহাসেরই স্মৃতি, যেটা ধরা আছে এই রান্নাঘরে এবং খাদ্যের মধ্য দিয়ে। কারণ আপনি দেখুন, যদি বলেন যে হুইট, গম, তার আবিষ্কার 9000 বিসিইতে, 9000 থেকে 8000 বিসিইতে। ধানেরও আবিষ্কার এশিয়াতে ওই রকম 8000 বিসিইতে, ইন্ডিয়াতে, ভারতবর্ষে আরো কিছু পরে। আলুরও আবিষ্কার আমেরিকায় প্রায় 8000 বিসিইতে। সুতরাং এই যে এগুলো কিন্তু সবই আজকে প্রধান। কিন্তু এইটা করতে গিয়ে একই সঙ্গে আমরা এটাও বলবো যে খাদ্যের মধ্য দিয়ে আমরা যেমন একই সঙ্গে এই ইতিহাসটাকে দেখতে পাচ্ছি, কিন্তু খাদ্যের মধ্য দিয়ে আমরা কিন্তু প্রথম আধিপত্য স্থাপন যাকে বলে, প্রথম আমাদের প্রকৃতির ওপরে খবরদারি করা কিন্তু এর মধ্য দিয়ে শুরু করলাম। এবং সেটার ফলে একদিকে যেমন ভালো হলো, একদিকে কিন্তু আমরা আমাদের সর্বনাশ ডেকে আনলাম। এই কারণে সর্বনাশ ডেকে আনলাম যে আমরা যে গৃহপালিত যখন করলাম যে গাছপালাগুলোকে, সে কিন্তু তার প্রাকৃতিক যে সহোদর যারা ছিল তাদেরকে মেরে ফেললো। ফলে কতগুলো গাছের ডোমিনেন্স তৈরি হলো। আসলে আমরা কালচারালি এই ডোমিনেন্সটা যখন তৈরি করে দিলাম প্রকৃতির ওপরে, তখন অন্যরা কিন্তু, প্রকৃতি কিন্তু পেছনে সরে গেল। এর মধ্য দিয়ে অর্থাৎ প্রথম যে আধিপত্যের সূচনাও বোধহয় এক অর্থে যুক্ত হয়ে রয়েছে এই খাদ্যের ইতিহাসের মধ্য দিয়ে। যাই হোক, যেগুলো বলছিলাম তা কিন্তু এটা প্রতিদিনের চর্যার মধ্য দিয়ে আমরা দেখতে পাই। আমি সম্প্রতি একটি জনগোষ্ঠীর মধ্যে গিয়েছিলাম কাজ করতে। তারা সমস্ত কিছু ভুলে গেছে, না ভাষা বলতে পারছে, না তাদের পূর্বপুরুষদের যে পুজো আর্চা হতো বলতে পারছে, কিচ্ছু জানে না, বলতেও পারছে না। তা হঠাৎ আমি তাদের এতে ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখলাম একটা অদ্ভুত দর্শন প্রাণীর একটা কাটা মুখের অংশ পড়ে আছে। তো আমি সেটাকে ছবি তুলে নিলাম এবং দুজনকে ডাকলাম, ডেকে বললাম যে আসলে এটা কি? বললো যে এটা বাদুড়ের মাথা। বাদুড়ের মাথা মানে? বাদুড় কি তোমরা খাও? বললো হ্যাঁ, বাদুড় আমরা খাই। তা এইবার এইটা থেকে ধীরে ধীরে এরা আসলে এক ধরনের নোম্যাডিক একটা কমিউনিটি ছিল, পেরিপ্যাটেটিক কমিউনিটি ছিল, যাযাবর গোষ্ঠী, যারা কেউ এবং সুযোগ পেলে বাদুড় ধরে আনে এবং খায়। এখন এই বাদুড় খাওয়ার যে সেটা বহু পুরনো একটা আমি রেকর্ডে পেলাম, কিন্তু সাম্প্রতিক কালে একজন ৬০-৬৫ বছরের লোক এবং তার চেয়েও প্রবীণ একজন, সেও কিন্তু স্মরণে কিন্তু এটা বলতে পারলো না। কিন্তু এই খাদ্যের মধ্য দিয়ে, খাদ্য অভ্যাসের মধ্য দিয়ে তাদের একটা যে পূর্বচারিতা, একটা প্রতিফলন আমরা এখানে পেলাম। এবং এইটা কিন্তু এর কোনো ইউনিভার্সাল নেই, এটা সবাই জানেন আপনারা, যে এই অঞ্চলে আমরা খাবার এবং কারা কি খাবে, কিভাবে সেটা সংগ্রহ করবে, তার মধ্য দিয়ে যেমন তার একটা নিজস্ব পরিচিতি তৈরি হচ্ছে, সেটাও যেমন ঘটনা, সেটা তার তার জৈবিক সত্তার সঙ্গেও যুক্ত হয়ে রয়েছে। যেমন আমি একটু উদাহরণ দিই, আপনি পূর্ব
পশ্চিমবঙ্গের পূর্ব ভারতেই পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং সংলগ্ন অঞ্চলে কিছু জনগোষ্ঠীর মধ্যে পাবেন ছোট ছোট ইঁদুরের বাচ্চা কাঁচাই খেয়ে নিচ্ছে, কিংবা ইঁদুর ধরে খাচ্ছে। এবার এটা আপনি আমি খেলে হজম করতে পারবো না, এবং তাকে আমি রান্না করে বাড়ির ভালো রান্না করা খাবার নিয়ে গিয়েছিলাম, বললাম যে তুমিও খাও আমিও খাই বাইরে এ থেকে, কারণ সারাদিন থাকবো সেদিনকে খাবার নিয়ে গেছিলাম, পরের দিন কি হবে জানি না, কিন্তু সেদিন অর্ধ ধনুর্গুণ ভক্ষ নিয়ে গেছি খাবার। ও বললো যে ও আমার সহ্য হবে না। মানে তখন ওখানে আমাকে একজন গল্প বলেছিল, বললো দেখুন আমরা যখন বাড়িতে কোনো অনুষ্ঠান করি ওদেরকে আমরা নিমন্ত্রণ করি, কিন্তু ওদের জন্য আলাদা রান্না হয়, সেখানে তেল কম, নুন কম, হলুদ কম, সবই কম কম, এই সব দিয়ে তাদের জন্য আলাদা, এবং সেটা তারা কিন্তু খুব তৃপ্তি করে খায় ভাতের সঙ্গে। এই ধরনের অর্থাৎ এই যে কুইজিন, এই যে খাবারের অভ্যাস, এইটা কিন্তু একই অঞ্চলে বাস করলেও জনের ভিন্ন রকমের, এবং এই ভিন্ন অভ্যাসই কিন্তু আমাদের আবার বাঁচিয়ে রেখেছে। দেখুন আপনি যদি দেখেন মাছের মধ্যে হায়ারার্কি রয়েছে, যে আপনি কাটাপোনা ইলিশ বা ভালো মাছ ছাড়া খাবেন না, কুচে মাছ আপনি খান না, কিন্তু কুচে মাছ খাওয়ার লোক আছে। আপনি এখানে দেখবেন নানা রকমের মাছের, আমি একটা ছবি দিয়েছি, এরকম অজস্র রকমের মাছ কিন্তু পাওয়া যায় আমাদের এখানে, কোনো একটা স্লাইডে এখানে আমি দিয়েছি, এই যে পরের স্লাইডটাতেই আছে দেখুন। এই সব মাছ কিন্তু আমরা দেখতেও সবসময় পাই না, খাইও না। চিংড়ির নানান ধরন আছে, তার ডেলিকেসি আছে, কিন্তু এই যে মাছগুলো বলছেন তুল বেলে বেলে কুচে, এইগুলো সব এটা খাবার জন্য আবার আলাদা রয়েছে। অর্থাৎ শাক, মাছ, বিভিন্ন রকমের কন্দ, এরাও একটা হায়ারার্কি রয়েছে, যে হায়ারার্কির সঙ্গে আমাদের আবার সোশ্যাল হায়ারার্কি মিলে যাচ্ছে। এবং আমরা যদি সবাই একই জিনিস একই সঙ্গে, তাহলে হয়তো আমাদের যে বাস্তুতন্ত্রে বাস করি সেই বাস্তুতন্ত্রে বাস করা সম্ভব হতো না। আসলে খাবার তো আমাদের সমাজের কাঠামোটারও একটা চরিত্রকে বদলে দিবে, সংজ্ঞায়িত করে দিয়েছে, চিহ্নিত করে দিয়েছে। আমাদের জাতি ব্যবস্থার, জাতি প্রথার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খাদ্যের সংক্রান্ত নিয়ম কানুন, অর্থাৎ কে কাকে খাবার দিতে পারবে, কে কাকে দিতে পারবে না, এই কমেন্সালিটি, এটা দেখে কে কোন অবস্থানে রয়েছে, সামাজিক কাঠামোর কোথায় রয়েছে সেটাকে বোঝা যায়। ফলে অন্য দিক দিয়ে দেখতে গেলে আমাদের জাতি কাঠামো, সমাজ কাঠামোর মধ্য দিয়েও এই খাদ্যের একটা গুরুত্ব রয়েছে, এবং প্রকৃতির সঙ্গে নেচার কালচারের বিষয়টাকে বোঝা, তার বাইনারিটাকে বোঝা, এবং একই সঙ্গে এই বাইনারিটাকে ভেঙে ফেলা, এও কিন্তু খাদ্যের মধ্য দিয়ে সম্ভব হয়েছে। একটু উদাহরণ দিলে বোঝা যাবে। দেখুন লেভি স্ট্রস, আপনারা অনেকেই জানেন যে লেভি স্ট্রসের যে বাইনারির কথা বলা হয়, যে নেচার এবং কালচারের বাইনারি, অর্থাৎ আমরা মানুষ কালচারের মধ্য দিয়ে খাবারকে, নেচারকে আমরা আত্মস্থ করলাম, মানুষ হলাম, সিভিলাইজড হয়েছে নেচারকে কালচারে রূপান্তরিত করে। অর্থাৎ এতে ছিল কাঁচা সবজি, সেটাকে রান্না করার মধ্য দিয়ে, কুকিং এর মধ্য দিয়ে আমরা তাকে তরকারি করে কারি করলাম, তরকারি রান্না করলাম, করে সেটা কালচারাল হলো, তখন আমরা সেটা খেলাম। একটা নেচার কালচারের একটা ডাইকটমি রয়েছে। ঘটনা হচ্ছে এই নেচার কালচারের ডাইকটমি যেমন রয়েছে, তেমনি আবার এটাকে ভেঙে ফেলাও হচ্ছে। দেখবেন আমরা নেচারকেও যখন খাচ্ছি, ধুয়ে খাচ্ছি বা যে কোনো ভাবে নিচ্ছি, সেটা কিন্তু তখন আর নেচার থাকছে না, দ্যাট বিকামস এ পার্ট অফ আওয়ার কালচার। এবং আমরা যখন পচিয়ে ফেলছি জিনিসটাকে, অর্থাৎ থার্ড ক্যাটাগরি কুলিনারি ট্যাঙ্গল, দেখবেন লেভি স্ট্রসের সেখানে রটেনের কথা বলা আছে, সেই রটেন পচে যাচ্ছে, তাহলে তার অবস্থানটা কোথায়? এই যে ইন্টারমিডিয়েট অবস্থান, আমাদের মগজের মধ্যে যে কাঠামোটা রয়েছে, যে বাইনারি কাঠামো, এবং সেই বাইনারির সঙ্গে লিঙ্ক করে যে এক ধরনের ইন্টারমিডিয়েশন হয়, একটা ইন্টারমিডিয়ারি কাঠামো রয়েছে, সেটাও কিন্তু এই খাবারের মধ্য দিয়ে চমৎকার ভাবে ধরা পড়ে। ফলে একই সঙ্গে এই নেচারকে এটা ট্রান্সফর্ম করে কালচারে, বাইনারি করে, আবার এই বাইনারিকে ভেঙে দেয়। এই বাইনারিকে ভেঙে দেওয়ার একটা চমৎকার প্রয়াস হয়েছিল, সচেতন প্রয়াস হয়েছিল। এইগুলো বাদ দিলে, এগুলো তো সব সমাজেই কম বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে পাঙ্ক কালচারের মধ্যে। এই পাঙ্করা কিন্তু আমেরিকায় একেবারে একটা অ্যান্টি স্ট্রাকচারাল, অ্যান্টি কুইজিন একটা স্ট্রাকচার তারা তৈরি করেছিল, যেখানে তাদের একটা নিজস্ব খাদ্যাভ্যাস, যেখানে পচা খাবার, ওয়েস্ট ফুড, সেগুলোকেও তারা বিভিন্নভাবে প্রসেস করে খাবার একটা চেষ্টা করেছিল। সেটাকেও তারা, এই যে প্যাকেজড, এই যে কর্পোরেট কাঠামোটার বিরুদ্ধে গিয়ে বলা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই খাদ্যই হচ্ছে আমাদের এমন একটা জায়গা,
যেখানে তা কিন্তু এই কর্পোরেট কাঠামোর, এই ক্যাপিটালিস্ট কাঠামোর বিরুদ্ধে একটা মানে সমাজ কাঠামোর, একটা সাংস্কৃতিক কাঠামোর কথা বলে, যে কাঠামো নিয়ে, যে সাংস্কৃতিক সত্তা নিয়ে মানুষ একেবারে শুরুতে তার জীবন শুরু করেছিল, জীবনের সূচনা হয়েছিল। আপনি দেখবেন যে গ্রামাঞ্চলে এটা এখন অনেকটা বদলে গেছে কাঠামো। সেখানে যে চাষের জমিগুলো, সেই সব জায়গায় এই চাষের জমি একই উচ্চতায় নয়, এবং উচ্চতায় একই না থাকার ফলে এই জমিগুলোতে জলও কিন্তু একই পরিমাণে সব জমিতে একভাবে থাকে না, এবং জল যেহেতু একইভাবে সবকটা জমিতে সবসময় থাকে না, ফলে সেই জমিগুলোর জলকে বন্টন করতে গেলে সেই অঞ্চলে যারা সেই কৃষি জমির মালিক, যারা সেই গ্রামের যারা মানুষজন, তাদের নিজেদের মধ্যে একটা কিন্তু সামাজিক সম্পর্ক থাকে, যার মধ্য দিয়ে প্রত্যেকটা জমিতে কিভাবে জলকে পৌঁছানো যায়, এবং জল বিভিন্নভাবে পৌঁছলে গাছের বৃদ্ধিও নানাভাবে হবে। সেইটা হলে তাহলে কোন গাছগুলোতে আগে বসানো হবে কোন জমিতে, এবং কোন জমির গাছ ফসলটা আগে কাটা হবে, যা হলে অন্য জমির ফসলকে আমি ক্ষতিগ্রস্ত না করে আমার ফসলটাকে ঘরে তুলতে পারবো, এবং আমার জমির ফসল আমি একা কাটবো না, এটা গ্রামের সবাই মিলে বা আরো 2-5 জন আমার আত্মীয় পরিজন, তারা আমাকে সাহায্য করবে, এর মধ্য দিয়ে আমার ফসল ঘরে উঠবে এবং অন্যেরও ফসল ঘরে উঠবে। আসলে এই যে সিনক্রোনাইজেশন, এটা কিন্তু এটা কোনো ক্যাপিটাল স্ট্রাকচার নয়, এটা একটা যাকে বলা হয় সাবস্ট্যান্টিভ ইকোনমি। দিস ইজ নট আ ফর্মালিস্ট ইকোনমি। এই সাবস্ট্যান্টিভ ইকোনমিতেই কিন্তু মানুষ বেঁচে ছিল, এবং কৃষি সময়ও কিন্তু কৃষিতে মুনাফা, কৃষি সারপ্লাস হলো, সেখান থেকে সিভিলাইজেশন, নগর গড়ে উঠলো, এগুলো সত্যি। কিন্তু পাশাপাশি গ্রামাঞ্চলেও কিন্তু, বা আমাদের যে চিরাচরিত জীবনযাত্রায়, কৃষির মধ্যে কিন্তু এই সাবস্ট্যান্টিভ অর্থাৎ সমাজ এর মধ্যে প্রথিত যে অর্থনীতি, সেইটা কিন্তু খুব জোরালো ছিল, এবং জোরালো ছিল বলেই দীর্ঘদিন মানুষ কিন্তু বেঁচে থাকতে পেরেছে গ্রামে। আজকে যে কৃষির এই যে বিলগুলোর কথা বলা হচ্ছে, যে কর্পোরেট আগ্রাসনের কথা বলা হচ্ছে, এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমি একটু আস্তে আস্তে প্রসঙ্গান্তরে যাবার চেষ্টা করছি, হয়তো অ্যানথ্রোপোলজি অফ ফুডের ডাইমেনশন গুলো এখনো বলে উঠতে পারিনি। একটু যেহেতু এই আলোচনায় এসেছে, একটু প্রসঙ্গান্তরে গিয়ে আমার ভাবনার জায়গাটা বলি, যে পৃথিবীতে দেখুন, ফিউচার ট্রেডিং এবং আমাদের প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের নানা রকম কর্পোরেট এক্সপেরিমেন্ট হয়েছে, যে কিভাবে কর্পোরেট পুঁজি খাটবে, কিভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি হবে, মাল্টিন্যাশনাল গুলো কিভাবে তৈরি হবে, এগুলো নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলোকে কর্পোরেট বিভিন্ন কারখানা, সেখানে বর্জ্য, সেখানকার পরিবেশকে দূষিত করা, এরকম নানা ধরনের হয়েছে। কিন্তু পাশাপাশি পরিবেশকে রক্ষা করার আন্দোলনও জোরালো হয়ে উঠছে। তাহলে এখন একটা উপায় হচ্ছে, আমি যদি পরিবেশের যে উপাদানগুলো আছে তার উপর নিয়ন্ত্রণ কায়েম করতে পারি, তাহলে বোধহয় আমার একটা অথরিটির জায়গা তৈরি করতে পারবো, যার মধ্য দিয়ে আমি আমার এই অ্যাকশনগুলোকে, কর্পোরেট যে এক্সপ্লয়টেশন, সেগুলোকে জাস্টিফাই করার একটা সুবিধে পাবো। এবং এই ফিউচার ট্রেডিং, আপনারা আমেরিকাতে দেখবেন জলকে ট্রেডিং করার কারণ ওরা বুঝতে পারছে বেশ কিছু অঞ্চলে জল অচিরেই ফুরিয়ে যাবে, তার জন্য কিন্তু এর মধ্যেই ব্যবসা শুরু হয়ে গেছে কিছু কিছু কর্পোরেট। এরপরে এখন খুব সহজলভ্য যে প্রাকৃতিক সম্পদের দিকে নজরটা পড়েছে, তা কিন্তু হচ্ছে জমি, জঙ্গল এবং এই প্রাকৃতিক সম্পদগুলো। ফলে এটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, এর মালিকানা যদি কোনোভাবে কায়েম করা যায়, তাহলে কিন্তু আমরা এই কর্পোরেট আবার অপ্রতিরোধ্য গতিতে তারা এগোতে পারবে। এবং সেটা করতে গিয়ে আপনি দেখুন, এটা কৃষি বিল নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয়েছে, সেখানে কৃষকের সংজ্ঞাটা বদলে গেছে এই কৃষি বিলগুলোতে। অর্থাৎ কর্পোরেট আজকে, অনেকেই মনে করতে পারে আমার জমি আমি দেবো না কর্পোরেটকে, কি করতে পারে, কিন্তু ব্যাপারটা এখন এতটা সরল বা একরৈখিক নয়। আপনি দিলেন না, কর্পোরেট কোনো একটা জমি যে কোনো ভাবে, যে কোনো নামে, রাস্তার ধারে একদম খুব একটা খুব ভালো একটা জমি কিনে নিল একদম 10 গুণ দাম দিয়ে, কারণ সে জানে এই জমিটা থেকে
এমন ফসল, এমন বীজ, এমন পেস্টিসাইড ব্যবহার করেছে যে আপনার পাশের জমির যে উর্বরতাকে তা নষ্ট করে দিচ্ছে, উৎপাদনশীলতাকে তা নষ্ট করছে। ফলে আপনিও আস্তে আস্তে বাধ্য হবেন, কিংবা এমন কিছু টোপ দেয়া হবে যে আপনি বাধ্য হবেন, ইউ উইল ফোর্স টু সেল আউট ইউর ল্যান্ড। এইভাবে আপনি ক্রমশ আপনার জমি কিন্তু হাতছাড়া হতে শুরু করবে কর্পোরেটের কাছে। এবং এগুলো তো বুঝতে পারছেন, আপনি চাইলে এই মধ্যস্বত্বভোগী এখন যেটা রয়েছে আর কর্পোরেট মধ্যস্বত্বভোগী, এই দুটো কিন্তু এক নয়। একটা একটা মাল্টিন্যাশনাল মধ্যস্বত্বভোগী সে চাষে ঢুকছে, ফলে তার যে নেটওয়ার্ক, তার যে সমস্তটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এটা কিন্তু বিপুল। এবং এটা খেয়াল রাখবেন যে কৃষিতেই একেবারে বাণিজ্যের উল্টো নিয়মটা চলে। আপনি বাজারে যখন একটা টুথপেস্ট কিনতে যান কিংবা একটা সাবান কিনতে যান, আপনি গিয়ে বলেন যে এই সাবানটার দাম কত? বলল ১০০ টাকা। তা আপনি কিন্তু ১০০ টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসেন। অর্থাৎ সেখানে যে বিক্রেতা সে কিন্তু দামটা ঠিক করে দেয়। আর আপনি যখন গ্রামে মাঠে ফসল কিনতে যান, চাষী কিন্তু তার নিজের দামটা ঠিক করে দেয় না। সেখানে যে ক্রেতা সে দামটা ঠিক করে দেয়। এই যে অর্থাৎ কৃষির সঙ্গে আমরা যদি একেবারে কর্পোরেটের ধরনকে মিলিয়ে ফেলি, তাহলে খাদ্যেরকে কেন্দ্র করে যে পলিটিক্যাল ইকোনমি অফ ফুড, তার একটা একেবারে মৌলিক জায়গায় আমরা সমস্যায় মধ্যে পড়ব। ফলে এই দিকগুলো আমার মনে হয় বোঝার আছে। আশা করি আগামী যে আলোচনাগুলি হবে, সেই আলোচনাগুলির মধ্যে এর একটা ছায়াপাত, এই বিষয়গুলি উঠে একটু আলোচনা করতে হবে। ফুড এর কি কি কত রকমের ডাইমেনশন হতে পারে, কি কি দিক দিয়ে দেখা হতে পারে, এটার অনেকগুলো মাত্রা রয়েছে। সেটাও আরো বেশ কিছুটা সময় হয়তো লাগবে, কিন্তু আমার মনে হয় অনেকক্ষণ ধরেই কথা বলছি, আরো কয়েকটা ছবি দেখে আপাতত কিছুক্ষণের বিরতি নিই। যদি কোনো প্রশ্ন আসে ভালো, এখন ওই বিভিন্ন দিকগুলো, ডাইমেনশন গুলো নিয়ে আমরা আলোচনার দিকে যাব। আপাতত পরপর কয়েকটা দেখুন। এই ছবিতে একটা চমৎকার, আমার এটা খুব চোখে লেগেছিল, যে ওখানে বাড়ির দেওয়ালে যে যে প্যারালাল যে 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 কাঠামোটা যেটা তৈরি হচ্ছে, যে দৃশ্যমানতা, আপনি নিচে শুকোতে দিয়েছে ওই বিকয়েড গুঁড়ো থেকে ছোট ছোট করে জ্বালানি শুকোতে দিয়েছে, একেবারে যেমন তেমন করে নয়, তার মধ্যেও কিন্তু একটা নান্দনিকতা রয়েছে। অর্থাৎ চারদিকে যেমন বর্ণের বৈচিত্র্য, অর্থাৎ আমাদের জীবনযাত্রার সমস্ত কিছুর মধ্যে যে একটা নান্দনিকতা আছে, খাদ্যের মধ্যেও যে নান্দনিকতা আছে, যেটাকে আমরা শুধুমাত্র হয়তো প্লেট সাজানোর মধ্যে দিয়ে পাওয়ার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, বোধহয় ব্যাপারটা তা নয়। সমস্ত কিছুর মধ্য দিয়েই যে তার যে প্রস্তুতি, সমস্ত তাকে কেন্দ্র করে যে আচার সংস্কার, সমস্ত কিছুর মধ্যে এই একটা নান্দনিকতা রয়েছে। আপনি যদি পাশের মহিলাকে দেখেন, শাল পাতা তৈরি করছে, দেখবেন এত নিখুঁত ভাবে প্রত্যেকটা শাল পাতাকে সুন্দর করে জুটছে যে আপনার সহজেই নজর কাড়বে এই কুশলতা। আর একটু পরের দিকে যাই। ওই উনুনের কথা বলেছিলাম তখন, দোপেখে উনুন। আপনি দেখুন একটা জায়গা দিয়ে আগুন দেবে, এই পাশের এটা ছোট্ট একটুখানি বিন্দুর মতো দেখা যাচ্ছে। আসলে আমি তো জানতাম না যে কোনোদিন এইগুলো নিয়ে বলতে হবে। তাহলে আরো বেশি করে তাদের এই খাদ্যের অভ্যাস, বা তারা কেমন করে খাচ্ছে, কেমন করে রান্না করছে, এরকম আরো অনেক অনেক ছবি তুলে আনতে পারতাম। ফলে যা হয়েছে, আমরা তো তাদের জীবনটাকে সামগ্রিকতায় দেখি, যা যেভাবে ছবি চোখের উপরে পড়ে সেইগুলো। এবং খুব যে আমরা ভিজুয়ালি সেন্সিটিভ হয়ে সবসময় ছবি তুলি তাও নয়। ফলে যা হয়েছে, এইখানে একটা জায়গায় আগুন দিচ্ছে আর এর দুদিকে দুটো ঝিক রয়েছে, সেই দুদিকেই সে রান্না করতে পারে এক জায়গায় আগুন দিয়ে। আবার দেখুন একেবারে আমাদের যে বলছিলাম, আমাদের প্রাগৈতিহাসিক কালকে একেবারে শুরুর দিনকে মনে করিয়ে দেয়। প্রতি মুহূর্তে কিন্তু পাশে একটা ইটের বাড়ি সরকার থেকে করে দিয়েছে, কিন্তু তার পাশে যখন রান্না করছে সেটা কিন্তু ৩টে ইট বসিয়ে, ঠিক যেমন ভাবে ৩টে পাথর বসিয়ে একেবারে আদিকালে মানুষ রান্না করত। এখানে খুব ছোট্ট, বোঝা যাচ্ছে না, ওখানে দেখবেন ছোট্ট একটা রান্নার জায়গা, সেখানে কোনো উনুন নেই, কিচ্ছু নেই, কেবল ৩টে ইট আছে এবং সেইখানে সে রান্না করে। পরের পরের একটা স্লাইড যান। হ্যাঁ, এটা দেখুন, এখানেও একটা বলছো, এই যে রান্নার যে ধরুন খাবো আমরা কিসে, যে এখন কিন্তু মাটির হাঁড়ি বা মাটির এগুলো প্রায় মানে ব্যবহার হয় না, খুব কমে গেছে। কিছু
ক্ষেত্রে রিচুয়াল কিছু প্রয়োজন আছে, আর ধরুন হাড়িয়া বা এই ধরনের কিছু ব্রিউ করতে, লোকাল ব্রিউ করতে, তাও সেখানে এখন অ্যালুমিনিয়ামের হাড়ি ব্যবহার করছে ভীষণভাবে। ফলে একদিকে আপনার ট্র্যাডিশন চিরাচরিত এই কুনকে, এই পাইকুনকে এখন আর পাওয়াই যায় না। এটা একেবারে সেই ট্র্যাডিশনাল ঢেকারু কামারেরা তৈরি করে দিত, বাড়িতে থাকতো চাল ইত্যাদি, ডাল, বিভিন্ন জিনিস মাপা হতো, তার জন্য সেটা ধাতু থেকে সংকর ধাতু মিশিয়ে সেই পাইকুনকে তৈরি করা হতো। আর এখন তো ইন্ডাস্ট্রি তৈরি বাজারে পাওয়া যায়, সেই সমস্ত নতুন বাসনপত্র চলে এসেছে। কিন্তু তবুও কোথাও যেন রান্নাঘর এই ট্র্যাডিশন এবং মডার্নিটি এই দুটোকেই পাশাপাশি নিয়ে চলছে। এগুলো একেবারে হয়তো কম ব্যবহার হচ্ছে, কিন্তু একেবারে ফেলে দিয়েছে, বাতিল হয়ে গেছে নয়, এখনো হয়তো কোনো জায়গায় সীমিত হলেও তার ব্যবহার রয়ে গিয়েছে। পরের স্লাইডে যান। চাষের কথা বলছিলাম যে চাষবাস এখানকার, আপনারা যখনই দেখবেন চাষের কিন্তু অঞ্চল ভেদে তার লাঙল, তার কৃতকৌশল কিন্তু আলাদা হয়ে যায়। এখানে যদি লাঙলের ফালটা দেখেন, আমাদের এখানকার লাঙলের সঙ্গে মেলানো যাবে না, চওড়া চ্যাটালো একটা ফাল এই লাঙলের ফালটি। এবং এই লাঙল কিভাবে দেওয়া হবে, কোন দিকে গরুটা ঘুরবে, এই গরুটা কোন গরুটা কেমন হবে, এ সমস্ত কিন্তু একেবারে নিক্তিতে মাপা রয়েছে। লাঙলটা কিভাবে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, একদম পরিষ্কারভাবে কোন কোন ঘাটে লাঙলটাকে লাগানো হবে, যাতে লাঙলের ফালটা মাটির কত দূর অব্দি যাবে এবং সেটা কত নম্বর লাঙল, প্রথম লাঙল, দ্বিতীয় লাঙল না তৃতীয় লাঙল, সেই অনুযায়ী লাঙলের ঘাটে বাঁধা হবে এবং সেই মতো লাঙল মাটির ভেতরে যাবে। ফলে এই যে জমির চরিত্র বুঝে, চাষের চরিত্র বুঝে, চাষের পর্যায় বুঝে লাঙলকে চালানো, ফলে এটা আপাতভাবে দেখলে একটা বস্তু উপকরণ, কিন্তু এর পেছনে যে 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 বিজ্ঞান, যে এথনো সায়েন্স রয়েছে, তা কিন্তু আমাদের চমৎকৃত করে। ফলে আমাদের এই চাষবাস আসলে আপাতভাবে মনে হতে পারে যে মানুষের নিত্যদিনের, আসলে এই নিত্যদিনের কাজের মধ্যেও একটা এক ধরনের অবধারণ রয়েছে, কগনিশন রয়েছে, সেটা আমাদের প্রতি মুহূর্তে দেখে নিতে হয়। পরের স্লাইড দেখুন। এই যে লাঙলটা দিচ্ছে, ও কিন্তু কতগুলো প্রথমে স্মলার সার্কেল করবে, তারপরে আস্তে আস্তে সে সেখানগুলো রিপিট করবে, করতে করতে মুভ করবে, যাতে একই জায়গা হয়ে গেলে তার উপরে আবার সেই জমিটার উপরে পা না পড়ে। ফলে এইভাবে তারা কিন্তু এই লাঙলটা তারা, এদেরও জীবনের রুটিন যদি দেখেন, দেখবেন কেন তারা ওই সময় খায়, কেন ওই সময় তারা ঘুমোতে যায়, এরও কিন্তু, এবং তারা কি ওই যে পান্তা খাওয়া বা যে ধরনের খাবারের তাদের রুচি এবং প্রকৃতি, এমনকি খেতে বসাও, আপনি দেখবেন যে সংস্কৃতভাবে খেতে বসা, বাবু হয়ে সুন্দর করে আসন পেতে বসা, আপনি বাবু হয়ে সুন্দর করে 5টা বাটি সাজিয়ে বসে তখনই খেতে পারবেন যখন আপনার কাছে লেজার রয়েছে, যখন আপনার কাছে সারপ্লাস রয়েছে। কিন্তু একজন চাষি বা একজন কর্মী মানুষ যাকে দ্রুত মুভ করতে হবে, তার কাছে ওই বসার নান্দনিকতাটা, হাঁটু গেড়ে বসুক আর যেভাবেই বসুক, কোনো রকম একটা শান্তিতে একসঙ্গে খাবারগুলো নিয়ে হাপুস হুপুস করে খেয়ে বেরিয়ে যাওয়া, এই যে বসা, এই বসার মধ্যেও কিন্তু আসলে খেতে বসা, তারও কিন্তু একটা নিজস্ব শৈলী রয়েছে এবং তার পেছনের কিন্তু কারণও রয়েছে। পরের স্লাইডে। আমি যে নান্দনিকতার কথা বলছিলাম, একেবারে খাদ্যের যে তাকে রক্ষা করা, সুন্দর করে তাকে রাখাই, উশুলির মধ্যে বেড় দিয়ে খড়ের তৈরি দড়িতে এটাকে, ধানটাকে রাখা। কেন খড়ের তৈরি দড়ি, এইভাবে ধানটা রাখলে ধানের যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা কিভাবে প্রোটেক্টেড হয়, মাটি থেকে কিছুটা উপরে রাখা, এই সমস্তটার মধ্য দিয়ে, এবং সেটার সঙ্গে ওই যে আবার বলছিলাম যে আমরা সবসময় আমাদের জীবনযাত্রায় যেন নানান জগতে মধ্যে একটা একটা ডায়ালগ করতে করতে চলি, এখানেও সেই নান্দনিকতা, ধর্ম, শিল্প এবং বাস্তব দৈনন্দিন নিত্যদিনের জীবন মিলেমিশে রয়েছে। এটা একটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর একটা হচ্ছে উড়িষ্যা, এখন ঝাড়খণ্ড হয়ে গেছে সেরাইকেলা অঞ্চলে, কিন্তু অদ্ভুতভাবে এদের মিল রয়েছে আলপনার ভঙ্গিতে এবং উপাচারের মধ্যে। পরের, যেটা বলছিলাম, দেখুন এটা একটা বাজারে, হাটে, গ্রামের হাটে, আপনারা প্রত্যেকেই জানেন যে শুধু
আমি ইনস্টলেশনটাও একটা অদ্ভুত রকমের। এখানে একই সঙ্গে সে বেচছে মশলা, একই সঙ্গে সে বেচছে তার ওষুধি, নানান জিনিস সে বেচছে হাটের মধ্যে, এবং নানান বর্ণের যেগুলোকে তারা তারা হাট থেকে নিয়ে গিয়ে রান্নায় ব্যবহার করে। এর অধিকাংশের নাম আমরা জানি না, আমাদের রান্নাতেও আমরা ব্যবহার করি না। হ্যাঁ, এবং তার মধ্যে ধরুন ও আমাদাও বেচছে, এটা আদার মতো দেখতে, পানে দিয়ে খেতে হয়, আমাদের উড়িষ্যা বেঙ্গল বর্ডারে খুব পাওয়া যায়। এরকমও আছে, আরো নানা রকমের রয়েছে, সবকটার নামও আমার জানা নেই। কিন্তু অদ্ভুত একটা একটা বর্ণ রয়েছে, যে বর্ণ, গন্ধ, স্বাদ, এই সবই কিন্তু এগুলোর সঙ্গে মিলেমিশে আছে, যেটা তাদের প্রকৃতির মধ্যেও আমরা পাচ্ছি। এর পরের স্লাইডটাতেই দেখুন যে আসলে প্রকৃতির রং, তার 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 সঙ্গে তার জীবনযাত্রার যে একই সঙ্গে উষরতা এবং একই সঙ্গে উল্লাস, এই সমস্ত কিছু কোথাও যেন একটা মিলেমিশে গেছে। ফলে এই খাদ্য একই সঙ্গে আমাদের আমাদের বস্তুগত, আমাদের আমাদের যেটাকে বলে মননগত, আমাদের সাংস্কৃতিক প্রকাশ, সমস্ত কিছুর মধ্যে একটা অদ্ভুত যোগসূত্র রচনা করে রয়েছে। ফলে তাকে উন্মোচন করা মানে আমাদের নিজেকেই যেন কোনো না কোনোভাবে উন্মোচন করা। সেই রঙের সন্ধান হয়তো আপনারা কোনো না কোনোভাবে খাদ্যের মধ্যেও পেতে পারেন। আপাতত এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি অনেকটাই সময় নিয়েছি, প্রায় 1 ঘন্টা বলেছি। যদি কোনো প্রশ্ন বা আপনাদের কোনো বক্তব্য থাকে বলুন, কোনো বিশেষ বিষয় ধরে, এরপর আমরা আলোচনায় যেতে পারি। সুমনকে ধন্যবাদ। আমরা আরো নিশ্চয়ই বিস্তারিত আলোচনায় যাব। তো এখানে কয়েকটা প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলো একটু শুনি। প্রথম প্রশ্ন করেছে অংশুমান দাস। অংশুমান দাস একজন কৃষিবিদ। তো তিনি বলেছেন পাত্র আবিষ্কার পটারির সঙ্গে খাবারের ধরন বদলালো কি, মানে কিভাবে বদলালো, এটা প্রথম প্রশ্ন। বেশ, আচ্ছা আচ্ছা, এরপরে দ্বিতীয় আরেকজন শ্রোতা দত্ত আচার্য, তিনি জানতে চাইছেন সবজি কাটার মধ্যে নান্দনিকতা নিয়ে। তো এটার বোধহয় 2-3টে দিক আছে। তো একটা যেটা কাটিং ইনস্ট্রুমেন্ট, সেটাও যেভাবে বদলেছে, এবং রান্নার পরে ডিপেন্ড করে, আমি প্রেসার কুকার বদলানোর পরে যে কোনো সাইজের সবজি কাটা যায়। তো সেই নিয়ে আমাদের একটু আলোকপাত করো, এটা কিভাবে বদলেছে। এই আপাতত এখনো পর্যন্ত এই প্রশ্ন এসেছে। আর সায়ন্তন আছে, সায়ন্তন কিছু অ্যাড করবে? প্রথম প্রশ্নটা তো একেবারেই, হ্যাঁ বলুন বলুন বলুন। এটা প্রশ্ন না, এটা একটা ইয়ে যে আমরা যখন এই জঙ্গলমহল বা ফরেস্ট ফুড নিয়ে কথা বলছি, তো আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে এই কর্পোরেটাইজেশনের জায়গা থেকে যে আমি একটা সাইকেল, মানে সাইকেলটা খুব ইম্পর্টেন্ট, সাইকেল অফ গ্রোথ। মানে আমি আজকে যদি একটা গাছ কাটি বা গাছের একটা ফল পারি, তাহলে হয়তো আমি আবার 3 বছর পরে সেই গাছের ফলটা পারবো। যেটা আমি শুনেছিলাম এরকম একটা ফরেস্ট ফুড নিয়ে, এটা খুব ইন্টারেস্টিং একটা কনভারসেশন, এবং আমি কাজও করেছি সেই জায়গা থেকে, যেটা এখন আমরা করি না। আমরা এই যে আমরা খালি এই প্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে হঠাৎ করে। তো এই জায়গাটা আরেকটু আমি জানতে চাইছি। এবং এই গ্লোবালাইজেশনের কনটেক্সটে আরেকটা জিনিস আমি জানতে চাইছি যে ইউরোপ বা আমেরিকার খাদ্যের টেস্ট বা ইয়েটা আমরা অনেক খুব খুব ব্ল্যান্ড একটা ফ্লেভার বা টেস্ট, কেন আমি আবার ওই প্রি স্ট্রিট কনটেক্সট থেকে ঢুকছি, আফ্রিকার জায়গাটা যদি আসি, আমরা কেন এতটা মানে স্ট্রং স্পাইসি ফ্লেভার বা এত চিলি কেন খাচ্ছি, এবং ইউরোপ বা ওই সব জায়গায় কেন এত কম? মানে কি মনে হয় হিস্টোরিক্যালি দেখলে বা অ্যানথ্রোপোলজিক্যালি দেখলে কেন গ্যাস্ট্রোনমিটা এরকম হলো কেন? গ্যাস্ট্রোনমিটা এরকম হলো কেন? এটা আমি এক এক করে প্রশ্নগুলো বলার চেষ্টা করি, কারণ এই সব কথা। আরেকটি প্রশ্ন এসেছে, আরেকটা প্রশ্ন আরেকবার শুনে নাও। সুজয় দাস প্রশ্ন করেছেন, ধান বা গম কি প্রাকৃতিক ভাবেই ছিল, না এই ফসলগুলো মানুষের আবিষ্কার? এটা তার প্রশ্ন। এই প্রশ্নগুলো একেবারেই আর্কিওলজির মানে কোর এরিয়ার প্রশ্ন। এর সায়ন্তনের প্রশ্ন বা আরেকজন যিনি ম্যাডাম প্রশ্ন করলেন, সেটা একটু অন্যরকম। ফলে আগে আর্কিওলজির যে প্রশ্নগুলো সেগুলো বলি, যে খাদ্যের সঙ্গে, মানে
খাদ্য আবিষ্কারের সঙ্গে এবং সেগুলোকে রাখার যে পাত্র বা পটারির একটা যোগসূত্র নিশ্চিতভাবেই আছে। আপনি যদি খুব সহজ উদাহরণ দিচ্ছি, দেখবেন আপনার যাকে বলে স্প্রাউটেড খুব সরু গলাওয়ালা পাত্র, এইগুলো দেখবেন মধ্যপ্রাচ্য বা এই ধরনের অঞ্চলগুলোতে একটু বেশি ব্যবহার হয় বা প্রধানত ব্যবহার হয়। এর কারণটা আসলে সেই অঞ্চলের খাদ্যের প্রকৃতি এবং যা যা সেটাকে রাখার যে প্রয়োজনীয়তা সেখান থেকে। অর্থাৎ জল, যেহেতু জল ওখানে মহার্ঘ এবং যেহেতু সেখানে তার বাষ্পীভবন খুব দ্রুত হতে পারে, ফলে একটা বড় জ্বালা মুখওয়ালা পাত্র যদি আমি রাখি, সেখানে যতটা জল যতক্ষণ আমি রাখতে পারবো, আমার এই সরু গলার পাত্র কিন্তু সেটার জন্য অনেক বেশি আদর্শ একটা আধার হতে পারে। আবার ধরুন এই যে বড় এর পাত্রে অনেকটা করে গ্রেন রাখা, এটাও কিন্তু আমার নিজের যেটা মনে হয়েছে যে যত দেখবেন সভ্যতা এগোচ্ছে, আপনি দেখবেন যে হরপ্পা মহেঞ্জোদারোতেও পাওয়া গেছে, মেসোপটেমিয়াতেও পাওয়া গেছে যে যে শস্য রাখার জন্য বিরাট আকারের বিশাল আকারের একটা জালা, মানে যার মধ্যে ধরুন ২-৩ জন মানুষও হয়তো ঢুকে বসে থাকতে পারবে। ফলে খাদ্যশস্যের উৎপাদনের প্রাচুর্য বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু পাত্রের আকার, আয়তন, গড়ন কিন্তু বদলে যাচ্ছে এবং নানা রকমের আপনি তিজেল হাঁড়িতে যে ধরনের রান্না করতে পারবেন, আপনি ভাতের যে সাধারণ হাঁড়ি, সেই হাঁড়িতে দুটো রান্নার কিন্তু প্রকৃতিগতভাবে দুটো রান্না কিন্তু আলাদা হবে এবং তাদের ওকেশনও কিন্তু আলাদা হবে। ফলে মৃৎপাত্রের সঙ্গে অবশ্যই কি রান্না করছি, কোথায় রান্না করছি, কি ফসল পাচ্ছি, কিভাবে সে ফসলগুলোকে ব্যবহার করছি, তার একটা যোগসূত্র রয়েছে। দ্বিতীয় যেটা প্রশ্ন যে এই খাদ্যের কাটার এই বিবর্তনের ব্যাপারটা, আসলে এটার কোনো ইউনিভার্সাল কোনো ফর্ম নেই। এটা দেখুন ফুডের অ্যাস্থেটিক্স এবং ফুডকে কেন্দ্র করে এই ধরনের ডিসকোর্স গুলো, সেটা কিন্তু মোটের ওপর আপনি দেখবেন 1980s এর পর থেকে হচ্ছে। তার আগে আলোচনা হয়নি নয়, কিন্তু যাকে বলা হয় যে সোশ্যাল সায়েন্টিফিক এবং এই ধরনের যে চর্চাগুলো, এগুলো 80s এর পর থেকে। এটা আপনি যদি ট্রাইবাল অঞ্চলগুলোতে দেখেন, নিশ্চিতভাবে ট্রাইবাল কেন, আমাদেরও যে চিরাচরিত একে ফসল সবজিকে কাটা এবং সেটাকে সাজিয়ে দেওয়া, তারও কিন্তু একটা নির্দিষ্ট নান্দনিকতা। আপনি যে বরণ ডালার ওই যে নৈবেদ্যের পাত্রটাকে যে সাজান, ইজ ইট নট এ কাইন্ড অফ প্ল্যাটার ডেকোরেশন? একটা এমন ভাবে তুলে ধরা দেবতার কাছে, আসলে এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমার মনে হয় এর একটা বৈচিত্র্য রয়েছে সংস্কৃতি ভেদে এবং কাটার এ তো নিশ্চিতভাবেই বদলেছে। প্রথম দিকে যেভাবে কাটা হতো, আপনি চাইলেও ফাইন গ্রেন কাটতে পারবেন না, কারণ আপনি পাথরের একটা অস্ত্র দিয়ে, আপনি নাইফ দিয়ে, একটা শ্যাটেল পেরন নাইফ দিয়ে কিংবা একটা ক্লিভার দিয়ে আপনি নিশ্চিতভাবেও চাইলে খুব ফাইন গ্রেন্ড আপনি কাটতে পারবেন না। ফলে আমার যত প্রযুক্তি উন্নতি হচ্ছে, আমি ততই কাটার মধ্যে দিয়েও কিন্তু এটা পাচ্ছি এবং বসে কাটা, এই যে ওটাকে কি বলে, বটিতে যে কাটা, সে বটিতে যারা কাটতে পারতেন, এখন বটিতে কাটা উঠেই গেছে। প্রায় আমাদের ট্র্যাডিশনাল মা ঠাকুমা বা গ্রামাঞ্চলে তবুও কিছুটা দেখা যায়, কিন্তু এখন মোর ফ্যাশনেবল হচ্ছে ছুরি দিয়ে প্ল্যাট এর উপরে, কাটিং ট্রের উপরে রেখে কাটা। ফলে এর তো একটা বিবর্তন অবশ্যই ঘটেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে এটা স্বাভাবিকভাবেই একটা বিবর্তনের প্রশ্ন। যেটা বলছিলেন জঙ্গলমহল অঞ্চলে, নিশ্চিত এইটা একেবারে শুধু জঙ্গলমহল নয়, আপনি যদি জারোয়াদের মধ্যে দেখেন, জারোয়াদের যে ওরা তো অনেকটাই গ্যাদারার, এবং ওরা যখন গ্যাদারিং করে, যদি 3টে গাছ থাকে, ওরা দেখবে কোন গাছটা কোন স্টেজে আছে, সেইটা বুঝেও সেই গাছটাকে ওরা তুলবে। ওরা কখনোই খুব টেন্ডার ট্রি বা টেন্ডার একটা প্ল্যান্ট, যেটা থেকে আর কিছুদিন পরে আরো বেশি সেটা বড় হবে এবং সেখান থেকে অনেক বেশি খাবার পাওয়া যাবে, সেটাকে ওরা তুলবে না। ওই 3টের মধ্যে সেটাকেই তুলবে যেটা একটু এজেড, যেটা আর কিছুদিনের মধ্যে মরে যাবে, সেইটা। ফলে এই যে নেচারকে সাস্টেনেবল করে রাখার যে 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 স্বাভাবিক জ্ঞান,
যে স্বাভাবিক প্রবণতা, সেটা আমাদের জঙ্গলমহলে তো ট্র্যাডিশনালি ছিলই, এবং এটা শুধু জঙ্গলমহল বলে নয়, আপনি জারোয়াদের মতো একটা হান্টার গ্যাদারার ট্রাইব, প্রায় আনকন্ট্যাক্টেড, তাদের মধ্যেও কিন্তু এটা দেখা যায়। এবং এটা তো আমরা নষ্ট করে ফেলেছি ট্র্যাডিশনাল গাছগুলোকে, যে জন্য জঙ্গলে তো হাতির খাবার অভাব হতো না, মানুষেরও হতো না, কেউ কাউকে মারতো না। কিন্তু আজকে কেন এই সমস্যাটা হচ্ছে? এর বড় কারণ কিন্তু জঙ্গলের ভেতরে যে বৈচিত্র্যটা ছিল। আপনি ভাবছেন যে আমি তো জঙ্গলের বাইরে ইউক্যালিপটাস বা অন্য গাছ লাগাচ্ছি, ভেতরে কি হচ্ছে? আসলে পলিনিয়েশন বা জঙ্গলের মাটির যে রস, সেটা তো শুধুমাত্র ওই গাছটার গোড়াতে থাকে না। ফলে আপনি একটা অঞ্চলের জৈব বৈচিত্র্যকে নষ্ট করলে সে তো তার ভারসাম্যটা আরো দূরবর্তী অঞ্চলে করবে, কারণ পাখিদের তো কোনো আর পাসপোর্ট নেই, তারা তো এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যায়। আপনাকে এই পুরো জীবন চক্রটাকে, ওইখানকার জীব এবং জীবনটাকে বুঝতে হবে। তা না হলে সেটা আমরা সামগ্রিকভাবে বুঝতে পারছি না বলেই এই ফরেস্ট ফুডের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে। কিন্তু আগামী দিনে আমার যেটা মনে হয়, ফরেস্ট ফুড আপনি জানেন পাত পোড়া, খুব সহজ সহজ খাবার, ভীষণ সহজ খাবার, এবং একেবারে দেখবেন আদিকালের যে খাবার। ধরুন আপনার হঠাৎ পিঠে বা এমন কিছু খাবার আছে যেগুলো ধর্মীয় বা কোনো বিশেষ রিচুয়াল উপলক্ষে খাই, কেন ওটা খাই? কেন আমার মনে হয় যে চাল বা ভাতে খাবার চেয়ে গমটা অনেক বেশি পিওর? মনে হয় নাকি যে এই গমটা আসলে পিওর হওয়ার একটা বড় কারণ, এই গমটা এনেছিল, এবং গমটা যখন হয়েছিল তার একটা প্রাচীনতার প্রশ্ন, বা যারা এই গম গম উৎপাদক গোষ্ঠী, তাদের একটা সাংস্কৃতিক সামাজিক অবস্থানের সঙ্গে এর একটা যোগসূত্র রয়েছে, যে কারণে গমটা আরো একটু বেশি পিওর চালের চেয়ে। হয়তো আবার অন্য জায়গায় দেখা যাবে সেখানে চালটা বেশি পিওর আর একটা কিছুর চেয়ে। ফলে এই যে হায়ারার্কিটা তৈরি হয়েছে, এর পেছনের এই কালচারাল হিস্ট্রিটাও বোধহয় খুব গুরুত্বপূর্ণ। তো যেটা বলছিলাম, এবং এই চাল গুঁড়িকে সেটাকে দিয়ে ভাপিয়ে, এটা খুব আদি, মানে একেবারে প্রাগৈতিহাসিক একটা রন্ধন কৌশল যেটা করি। এবং এই পিঠের মধ্যে মাংস দিয়ে জেল পিঠা, আপনি ফরেস্ট এতে বলছেন মাংসের পিঠা পিঠা তৈরি করা, কিংবা পাত পোড়া। এই যে খাবার, পাত পোড়া হচ্ছে জংলি পাখি বা মাংসকে পাতার মধ্যে মশলা মাখিয়ে পুড়ে সেটাকে আগুনে পুড়িয়ে নেওয়া, যাতে ওপরের এটা হয় হিটে ওই ভেতরের মাংসটা তৈরি হয়ে যায়। চমৎকার খেতে, আমি নিজেও খেয়ে দেখেছি এবং একাধিক এর প্রাণীরই খেয়ে দেখেছি। তাই আমি বলেছিলাম এইসব পাখি টাকি মারছো, আমি আর খাবো না। বললো যে এ পাখি মেরেও আপনি সারা জীবনে শেষ করতে পারবেন না। তার কারণ ওর জীবন চক্রটা জানে, এবং জানে বলেই আমার আপনার ভরদ্বাজ, শাণ্ডিল্য, গৌতম, এই সমস্ত গোত্র হয়েছে। আর ওদের গোত্র হয়েছে শাল গোত্র, ওদের গোত্র হয়েছে টপ্প টপ্প, কোনোটা পাখির নাম, কোনোটা মাছের নাম, এবং শাল মাছ তো এখন আর দেখাই যায় না। আসলে এই যে জীবনকে এভাবে দেখাই, সামগ্রিকতায় তো আমরা দেখি না বা বুঝি না যেটা ওরা দেখে বা বোঝে, যে জন্য ওদের খাদ্যের স্বাদ, বর্ণ, গন্ধ, প্রকৃতির সঙ্গে তালমেল, যাকে সাস্টেনেবিলিটি বলি, সবটাই এভাবে রয়েছে। আপনি সঠিকই বলেছেন, এটা আমাদের এই চ্যালেঞ্জটাকে আমাদের মোকাবেলা করতে হবে, এবং এই ব্যালেন্সটা খুব জরুরি। যে আপনার পূর্ব ইউরোপও কিন্তু পাল্টাচ্ছে, এই যে বিও, কনসেপ্ট অফ বিও, ইউরোপে আমি দেখেছি যে কনসেপ্ট অফ বিও মানে বায়ো, এটা একেবারে বাধ্য হচ্ছে, এটা উপায় নেই আমাদের। হ্যাঁ, আমাদের অনিবার্য নিয়তি। এদিকে না গেলে কিন্তু পৃথিবীর আগামী দিনে ভয়ানক দুর্দিন আসছে, ভয়ানক দুর্দিন আসছে, এবং মানুষই তার জন্য দায়ী। অস্ট্রেলিয়াতে তবে থেকে সেই যে জীব বৈচিত্র্য ছিল হারিয়ে গেছে, নষ্ট হয়েছে, ঠিক যবে থেকে মানুষ ওখানে ঢুকেছে, এবং এটা সারা পৃথিবীর ঘটনা। কিন্তু মানুষ, 6টা প্রজাতি মানুষের ছিল, সেও তাদেরকে নষ্ট করে দিয়ে একা রাজত্ব করছে। এভাবে হিউম্যান সেন্ট্রিক লাইফ চলতে পারে না, নেচার সেন্ট্রিক আমাদের অনেক বেশি হতে হবে। আর একটা যে প্রশ্ন করেছিলেন, একটু আরেকবার রিপিট যদি করেন, কথা বলতে বলতে সব এদিক ওদিক হয়ে যায়। আমি কি জুড়তে পেরেছি দুটো প্রশ্ন? হ্যাঁ, মোটামুটি আমরা একটা পেয়েছি। আমি কিছু কথা আরো তার প্রেক্ষিতে প্রশ্ন এসেছে, যেটা অংশুমান দাস আবার জিজ্ঞাসা করেছে, এই যে পোড়া থেকে সিদ্ধ খাবারে যাওয়া, এটা নিশ্চয়ই পাত্র এলো বলেই সম্ভব হলো। একেবারেই। কিন্তু হ্যাঁ, কিন্তু পোড়া তো এখনো রয়েছে, এটা তো একটা লিভিং ট্র্যাডিশন। এই দুটো আমি কোনো আসলে আলাদা কিছু নেই। আমি তোমাকে শুরুতে কি বললাম, আমাদের রান্নাঘর আমাদের অতীতকে যেভাবে ধরে রেখেছে, আর কোনো কিছুর মধ্যে আমরা সেভাবে, এবং আমাদের বেঁচে থাকার 70% প্রাগৈতিহাসিক,
এত আবিষ্কারের পরেও আপনি বলুন না, চালের কোনো রিপ্লেসমেন্ট পেয়েছেন, গমের কোনো রিপ্লেসমেন্ট পেয়েছেন? তার তো আবিষ্কার প্রাগৈতিহাসিক যুগে। ফলে এটা ঠিকই একেবারে পাত্র আবিষ্কারের সঙ্গে সঙ্গে এই ঘটনাগুলো এবং এরও ইভ্যালুয়েশন, আপনি কুইজিন যেটা বলছেন, এই কুইজিনেরও কিন্তু ডেভেলপমেন্ট নানাভাবে, এটা অনেক আদিতে ছিল, কিন্তু এর যদি এভলিউশনটা দেখেন সেটাও দেখবেন যে ওইভাবেই হয়েছে। কুকিং তো হচ্ছে ফায়ার ইউজ করে যে কোনো রান্না, তার বাইরে কুইজিন মানে তো শুধু ফায়ার ইউজ করে, তার বাইরেও হয়। জাপানে যে কুইজিন তারা করে, তারা সমস্ত কাঁচা জিনিস দিয়ে করে, মাছ ফিশ দিয়ে করে। এর ফলে এরও ইভলিউশন যেটা হয়েছে সেটাও কিন্তু এটা বুঝতে হবে যে এই ধারাবাহিকতার মধ্য দিয়েই হয়েছে। ফলে নিশ্চিতভাবেই সঠিকই বলেছেন উনি, পাত্রের আবিষ্কারের সঙ্গে এটা যুক্ত। তবে কেউ কেউ বলে অন্যভাবেও বলে, সেটা একটা পদ্ধতি আছে, সেটা একটু উল্লেখ না করলে আমি, যে কোনো মাটি ছাড়াও পাথর বা এই ধরনের এর মধ্যে এতে পোড়ানো গরম পাথর, সেটা দিয়েও কিন্তু একটা মনে করা হয় যে রান্নার কৃতকৌশল বা এই ধরনের করা হতো, যা দিয়েও কিন্তু বয়লিং সব না হলেও নিয়ার বয়লিং টেম্পারেচার বা হিটটা জেনারেট করা হতো, বা কিছু কিছু এ ধরনের প্রক্রিয়াও যে ছিল না, এটা এই মুহূর্তে জোর দিয়ে বলা যাচ্ছে না। এগুলো তো কোনোটাই দেখা নয়, সবই পাথুরে সাক্ষ্য থেকে আমাদের অনুমান। এই আর না, এটার কিছু অংশ এখনো পাওয়া যায়। সাউথ ইন্ডিয়ায় পাত্থর কি কাবাব যেটা বলে, সেটা হয়তো পুরোটা পুরি করে না, কিন্তু নরম করে নেয় ফাইবারটা। একেবারে সেটাই। হ্যাঁ, আর কিছু কিছু জায়গায় আছে, নর্থ ইস্টেও কিছু কিছু জায়গায় দেখবে তুমি। আচ্ছা, এই যে রোদ্দুরে শুকানো বা আমাদের নর্থ ইস্টে কথাটা এলো যখন, যে আমরা জানি যে কিচেনটা হচ্ছে লিভিং প্লেস, মানে আমাদের যেরকম রান্নাঘরটা আলাদা, নর্থ ইস্টের যে কোনো জায়গায়, যে কোনো ট্রাইবের বা যে কোনো জায়গায় গেলেই আমরা দেখতে পারতাম কিছুদিন আগে অব্দি যে কিচেনটা হচ্ছে মানুষ এসে বসলে কিচেনে এসেই বসে, মানে সেটাই হচ্ছে লিভিং স্পেস, বেডরুমটা ইম্পর্টেন্ট নয়। তো একটা হচ্ছে এইটা, এবং সেই সমস্ত স্পেসে আমরা দেখতাম যে মাংস স্মোক করা হচ্ছে। স্মোকিং ব্যাপারটা এখন আমরা অন্যান্য জায়গায় দেখি না কেন? মানে নর্থ ইস্টে আমরা এখনো দেখতে পারি কিছু স্মোকিং এর ব্যাপার, অন্য জায়গায় কেন দেখতে পারি না? আমাদের বাংলাতেও কি স্মোক করা হতো না? বাংলায় স্মোকড খাবার, মানে আমি এই মুহূর্তে এটার উত্তর আমার জানা নেই, মানে এটা আমি কখনো ভাবিনি। আপনি বলছেন, আমি ভেবে দেখব, কারণ আসলে এটা নিয়ে এত কিছু ভাবার আছে। একটা শুরুতে আপনারা বলেছিলেন ফুড অ্যানথ্রোপোলজিস্ট, আমি সত্যিই ফুড অ্যানথ্রোপোলজিস্ট নই। এটা আমার অ্যানথ্রোপোলজি চর্চার মধ্যে যে শুরুতে বলেছিলাম যে ভোরাসিয়াস অ্যাপেটাইট রয়েছে আমাদের মেটাফরিক্যালি বললে সাবজেক্টে, সেই আগ্রহ থেকে এগুলোকে দেখা, সেই জায়গা থেকে একটা, কিন্তু এগুলো নিয়ে প্রচুর সিরিয়াস কাজ করার জায়গা আমাদের রয়েছে, যে কেন এটা হলো না, কেন ওটা হলো, এই বৈচিত্র্যটাকেই তো বোঝার চেষ্টাটা আমাদের করা উচিত। তবে এটা নিশ্চিতভাবেই আমরা ভেবে দেখব, কারণ আমি যেহেতু এটা নিয়ে সরাসরি পড়িনি বা কখনো নিজে গবেষণা করিনি, কাজ করিনি বা ভাবিনি, আপনি একটা প্রশ্ন করলেন, আমাকে দিতে হবে এইভাবে বোধহয় চালিত করা। এটা আমরাও খোঁজার চেষ্টা করব যে কেন এই যেটা স্মোকিং এর ব্যাপারটা বলছেন, এটা কেন পাল্টে কেন হলো না, বা এখানে একদম স্মোকড নেই। আমার মনে হচ্ছে স্মোক নেই কি বাংলায় একটা দুটো স্মোক নেই, কিন্তু আমাদের যেটা চলে সান ড্রাইড একটা চলে, আর একটা কলসির মধ্যে আমরা জিনিস ঢুকিয়ে মাটির নিচে রাখি, এইভাবেও একটা প্রিজার্ভেশন প্রসেস আছে। এই যে যেটা, হ্যাঁ, প্রত্যেকের আলাদা আলাদা আসলে প্রিজার্ভেশন কালচার আছে। ইট ডিপেন্ডস অন সয়েল এবং ক্লাইমেট। আমাদের সয়েলে যেটা সম্ভব সেটা পাহাড় বা হিলি এরিয়ায় সম্ভব নয়, ওদের সেই জন্য প্রিজার্ভেশন প্রসেসটা একেবারেই আলাদা। আমরা যেভাবে মানে এমনি আচারও তৈরি করি, সেটা সেইভাবে কিন্তু কাশ্মীরের লোকেরা আচার করে না। ওরা সবজি সানড্রাইড করে রাখে, সেটা মানে অন্য মরশুমে পাবে না বলে সেই সবজি খায়। তো কাজে প্রত্যেকের ফুড হ্যাবিট তার কালচারের সঙ্গে বদলেছে, সেইভাবেই তাদের ক্লাইমেটের সঙ্গে তো ক্লাইমেট এবং সয়েল এই দুটোই খুব ইম্পর্টেন্ট। একদম। তো আমরা ওই আগের যে প্রশ্নটা ছিল, ধান বা গম কি প্রাকৃতিক ভাবেই ছিল, না এই ফসলগুলো মানুষের আবিষ্কার? হ্যাঁ, বলি এটা প্রাকৃতিক ছিল, তারপরে আরো কিছু প্রশ্ন ঢুকতে শুরু করেছে, আমরা সেগুলোই আসবো। হ্যাঁ, এটা প্রাকৃতিক ছিল। এই যে আমরা যে গমটা করি,
দু তিন রকমের আইনিকর্ন, এমআর, এরকম অনেকগুলো ভ্যারাইটি ছিল গমের। এর মধ্যে কোনো ভ্যারাইটি ছিল যেগুলো যখনই পাকতো গমটা তখনই ওগুলো ঝরে পড়ে যেত, আর তার মধ্যে কিছু কিছুতে ছিল যেগুলো থেকে যেত, রিটেন করতো, পাকা অবস্থাতেও কাণ্ডে আটকে থাকতো। এই যারা পাকা অবস্থায় কাণ্ডে আটকে থাকতো সেইগুলোকে আমরা প্রথম আইসোলেট করতে শুরু করলাম। এইবার পরের বারে ওই বীজগুলোই আমরা ফেলতে শুরু করলাম। ফলে এই যে ওই এলাকাতে যে ইন্টারভেনশনটা হলো, তাহলে এই বীজটা কিন্তু অন্যদেরকে সরাতে শুরু করলো, রিপ্লেস করতে শুরু করলো। ফলে এইভাবে কিন্তু আইনিকর্ন যে গম সেটা কিন্তু হারিয়ে গেল। আমরা এমআর হুইটটাকে কিন্তু দেখলাম সে কন্টিনিউ করলো, এবং তারপরে আজকে যে রুটি খাই সেই রুটির যে গম সেই তার আবিষ্কার হলো, বা সেটা আবিষ্কার বলতে সেটা বিবর্তিত হলো, এলো, এই আর কি। ফলে এটা আমাদের আবিষ্কারই বলা যায়, আমাদের নিজেদের উদ্ভাবন নয়, মানে প্রকৃতিতে ছিল, আমরা সেটাকে বের করলাম, আবিষ্কার করলাম, খুঁজে পেলাম, এই ব্যবহার করতে শিখলাম এটা। ডিসকভারি, কাইন্ড অফ ডিসকভারি, এন্ড দেন ইট ওয়াজ ইনভেন্টেড ইন এ ডিফারেন্ট ওয়ে। এবং সেটাও যে কি প্রসেসে পপুলারাইজড হয় সেটাও আমরা এখনো বুঝে উঠতে পারিনি, সেটাও হয়তো আমরা আরো পরে জানতে পারবো যে একটা ক্রপ তার মধ্যে থেকে কি করে পপুলার হলো। না, সেটার কারণ হচ্ছে এর তো বৈশিষ্ট্যটা ম্যাটার করে গেল। এই যে খাবারটা, এর স্টেপলনেসটাই এটা ভীষণভাবে ম্যাটার করে গেল। এটা অনেকক্ষণ যে এই যে খাবারটাকে সহজে প্রসেস করা যায়, অনেকক্ষণ ধরে থাকে, স্টোর করা যায়, রিসাইকেল করা যায়, মানে পরের বছর এই বীজটাকে তুমি ব্যবহার করতে পারছো, এই অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা পাওয়া যাচ্ছে, ফলে অনেকগুলো এবং কন্ট্রোলটা অনেক বেশি পাচ্ছ এর উপরে করতে, প্রোডাকশনটাকে। হ্যাঁ, এটা একটা ম্যাটার হলো। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছেন, সুজয় মুখার্জি, বাট পটারি অলসো রেসিপ্রোকেটেড আ কাইন্ড অফ চেঞ্জ ইন ফুডিং হ্যাবিটস অ্যান্ড লিভিং হ্যাবিট, and they kind of reciprocated each other during the Neolithic Revolution. তো সেটা তো হ্যাঁ, সেটা বলা হয়েছে। তারপরে সুজয় দাস আবার একটা প্রশ্ন করেছেন, হাইব্রিড কনসেপ্ট কি প্রাচীন কৃষি ব্যবস্থায় ছিল? আপাতভাবে পাচ্ছি না, আমি সেভাবে হাইব্রিডাইজেশনের ব্যাপারটা খুব একটা পাচ্ছি না। তবে জোর কলম করার একটা ব্যাপার হয় কোনো সময় হয়তো হলেও হতে পারে। আমি এটাও ঠিক জানা নেই আমার হাইব্রিড ছিল কিনা। তবে না হওয়ার হাইব্রিডকে এখন যে কনসেপ্টে ব্যবহার করি সম্ভবত সেইভাবে ছিল না, সম্ভবত। বেশ, কিন্তু যে প্রশ্নটা আগের করলেন পটারির, আমার কিন্তু উত্তরের মধ্যে সেটা রয়েছে। উনার প্রশ্নটা ছিল সম্পর্ক আছে কিনা, তাই আমি বলছি সম্পর্ক আছে। এখন এইটা নিশ্চিতভাবেই তো রেসিপ্রোকেট হবেই, হতে বাধ্য। বেশ, আপাতত সেরকম আর কোনো প্রশ্ন আসেনি। আমরা নিজেদের আমাদের কিছু প্রশ্ন থাকলে সেগুলো একটু করি। তো বেসিক্যালি দেখো, তুমি যেখান থেকে শুরু করেছিলে, হ্যাঁ, যে মানুষের চেহারা, মানুষের জয়ের যে চেহারা সেটা বদলেছে। মানুষের জীব একভাবে টেস্ট রেসিপ্রোকেট করে বিভিন্ন অংশ, বিভিন্ন জায়গা, বিভিন্ন অঞ্চল। এই যে মুখের চেহারা, দাঁতের চেহারা, হ্যাঁ, তার সঙ্গে পরিবেশগত বা যে আমাদের যে আকৃতিগত চেঞ্জ হয়েছে তার সঙ্গে টেস্ট কিভাবে বদলেছে, বা উল্টোটা টেস্টের সঙ্গে। টেস্টটা কিন্তু কালচারাল কনস্ট্রাকশন, এটা সবসময় করে রেখো। আমাদের যে ফিজিক্যাল কম্পিটেন্স সেটা মোটের ওপরে ছিল একটু 19-20। আমাদের গ্যাস্ট্রোনমি সবার সমান নয়। তুমি আমাদের এখানে দুধের খাবার আমরা খেতে পারি, চায়নাতে প্রচুর দুধ থাকলেও তাদের সহ্য হয় না। ফলে এই গ্যাস্ট্রোনমিক্যাল কিছু চেঞ্জ, সেগুলো জেনেটিক রিজনস আছে তার, কিন্তু আদারওয়াইজ টেস্টের যে জেনেটিক যে এগুলো, আমাদের জেনেটিক কোডগুলো, জিনোমগুলো, সেগুলোর দিক দিয়ে কোনো সমস্যা ছিল না, সেগুলো ঠিকঠাকই ছিল। এটা কিন্তু তার নির্মাণটা বেসিক্যালি কালচারাল কনস্ট্রাকশন টেস্টে, এবং সেটা ক্লাস, এবং তুমি পিয়ের বোর্দুর কাজে ভীষণভাবে রয়েছে, দারুণভাবে উনি বলেছেন যে ক্লাস ডিস্টিংশনের সঙ্গে টেস্ট অফ লাক্সারি এবং টেস্ট অফ নেসেসিটি কিভাবে বদলে গেছে, খুব গুরুত্বপূর্ণ। যদি উনি হোমোলজির কথা বলেছেন, সেই হোমোলজি এখন আর খাটে না, কিছুটা পাল্টে গেছে সেটা, কিন্তু মোটের ওপরে টেস্টের সঙ্গে কালচার কনস্ট্রাকশন বেশি।
আর একটা ধরো এখনো যারা এই নোমাড বা এই ধরনের যারা বাঞ্জারা যে ট্রাইব গুলো আছে, হ্যাঁ, যারা ঘুরে বেড়ায়, তারা কি অঞ্চল বিশেষে তাদের খাদ্যাভ্যাস পরিবর্তিত হয়? সেটাই স্বাভাবিক হওয়া, সেটাই স্বাভাবিক। কারণ দেখবে, আমি তোমাকে একটা শুরুতে আর একটা কথাও বলেছিলাম আলোচনায়, যে মানুষ হচ্ছে বেসিক্যালি অব্লিগেটরি অমনিভোর। সে নানান জিনিস খেতে পারে এবং সেটা বাধ্য হয়েও অনেক সময় খেতে হয়। এখন যে বাঞ্জারা কমিউনিটি একসময় গুজরাটে থাকতো, এবং এরা যে জন্য এত বেশি জায়গায় ছড়িয়ে পড়তে পেরেছে, এই ফ্লেক্সিবিলিটিটা তাদের মধ্যে আছে বলে, এবং তাদের রেঞ্জ অফ ফুড হ্যাবিটস যদি দেখা যায়, আমরা অবাক হয়ে যাব যে রেঞ্জে আমরা খাবার দাবার খেতে পারি না। এবং এটা না এক জায়গা থেকে অন্য জায়গায় বদলে গেছে। কিন্তু এবং যে জন্য এদের রান্নার কতগুলো বেসিক ক্যারেক্টার আছে, খুব সিম্পল ওয়েতে এরা রান্না করতে পারে, এবং খুব মেজর দু একটা পদ করে যেটা অনেক বেশি নিউট্রিশিয়াস। কিছু বেসিক স্টেপলকে তারা সবসময় ফোকাস দিয়ে রান্না করে, মাল্টিপল তুমি কিন্তু বিশেষ পাবে না। হ্যাঁ, যেটা করছে সেটা মেজর, তার সঙ্গে একটা কিছু অ্যাডিশনাল। এইটা একটা আমার মনে হয়েছে এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ বাঞ্জারা বা নোম্যাডিক গ্রুপগুলোর ক্ষেত্রে। বেশ, একটা প্রশ্ন এসছে চাঁদেরহাটের মল্লিকা দাস সুতারের কাছ থেকে। ফুডকে রিসাইক্লিং পদ্ধতিতে কিভাবে মানুষ ব্যবহার করতে পারে, এটা আমরা আমাদের সামাজিক কাঠামোতে কতটা প্রয়োগ করতে পারি? দেখুন, এর উত্তরটা আমি দেবার চেষ্টা করব আমার নৃতাত্ত্বিক বোধ থেকে, কোনো চর্চা থেকে নয়, গবেষণা থেকে নয়, যে এর অনেকগুলো রাস্তা আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে এই যে ধরুন ওয়েস্ট ফুড হয়, ফুডের ওয়েস্টটাকে আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি এবং সেটাকে একভাবে ব্যবহার করা যায়। দ্বিতীয়ত হচ্ছে শুরুতেই আমরা যদি এমন ধরনের খাবার ব্যবহার করি, বা একটা খাবার থেকে কতগুলো চেন ফুড আমরা তৈরি করার, যেমন ধরুন এই যে ভাত যেটা থেকে গেল, সেটা আমাদের কিন্তু রিসাইক্লিং একটা ট্র্যাডিশনাল ছিল। সেটা হচ্ছে এক হিসেবে পান্তা, তারপরে স্টেজে হাঁড়িয়া, অর্থাৎ সেটাকে আমরা কিন্তু ট্র্যাডিশনালি রিসাইক্লিং এর মধ্যে যেতাম। ইদানিং একটা রয়েছে দেখবেন, এই ভাতটাকে যারা পান্তা খায় না, পরের দিন ভাত ভাজা করে খায়, ভাতটাকে ভেজে নিয়ে খায়। অর্থাৎ একটা খাবারকেই আমরা বিভিন্ন ভাবে, বিভিন্ন স্টেজে কিন্তু আমরা সেটাকে খেতে পারি। ফেলে দেওয়ার না ফেলে দিয়ে সেই রিসাইক্লিংটা করতে পারি। আর ওয়েস্ট ফুড যেটা, এইটাকেও আমরা শুরুতে অনেকটাই বেশি কন্ট্রোল করতে পারি। সেটা আমাদের খাবারের প্র্যাকটিসের মধ্যেও অনেকটা নির্ভর করছে। কিরকম দেখুন, যে আমাদের তো আসলে কনসপিকুয়াস কনজাম্পশনটা অনেক বেশি হয়ে গেছে। পটল্যাচের মানে একটা একটা ধারণ একটা প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। এখন এই পটল্যাচ প্রবণতাটাকে যদি একটু অন্যভাবে ব্যবহার করি, যে ধরুন আমরা খেতে বসে যে পাত্র থেকে খাবারটা নিচ্ছি, সেটা হাত দিয়ে না নিয়ে যদি স্পুন ব্যবহার করে নিই, তাহলে আমি যতটা খেতে পারলাম না, সেটা কিন্তু ওয়েস্ট হয় না। এটাতে কিন্তু সবাইকেই সতর্ক থাকতে হবে। এরকম কিছু কিছু সংস্থা এখন কাজ করছে, যারা এই ওয়েস্ট ফুড গুলো কালেক্ট করে পৌঁছে দেয়। সেটা কিন্তু এঁটো খাবার নয়। এঁটো খাবার আমি অন্য অর্থে বলছি না, ছোঁয়াছুঁয়ির অর্থে বলছি না। এঁটো খাবারের অন্য কতগুলো অসুবিধে হয়, যেটা যেটা ফিজিক্যাল হেলথ একটা হ্যাজার্ডস তৈরি করতে পারে। আদারওয়াইজ এই ফুডটাকে আমরা কিন্তু আমাদের রিসাইক্লিং এর মধ্যে ব্যবহার করতে পারি, যারা খেতে পায় না। আর একটা জিনিস জানবেন, যে পৃথিবীতে খাবার নষ্ট হয় না বা সারপ্লাস হয় না। আমাদের এই যে শোনা যাচ্ছে যে বলছে খাবার এত সারপ্লাস হচ্ছে, ধান গম, সারপ্লাস কেন হবে? ফাওয়ের এগ্রিমেন্টই আমাদের আন্তর্জাতিক খাদ্য নীতিতেই রয়েছে, যে যেখানে খাবার খেতে পায় না যারা, আর যেখানে বেশি ফসল উৎপাদন হয়, সেই খেতে পায় না যারা, সেই জায়গায় এই ফসলগুলো পাঠানো হবে। একসময় আমাদের এখানেও হয়েছে, মাইলোর যে গম আসতো, তার পেছনে কিন্তু এই নৈতিক জায়গাটা ছিল। তা আজকে সারপ্লাস হবে কেন? কেন পচে যাবে খাবারটা? আমরা পাঠাতে পারছি না কেন? পৃথিবীতে কি আফ্রিকাতে ক্ষুধার্ত মানুষ নেই? নেই তাদের কারণ তারা গরিব, ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে প্রকৃতি তাদেরকে মেরেছে। সেখানে আমরা কেন খাবার পাঠাতে পারবো না? আবার আমাদের প্রয়োজনে আমরাও খাবার পেতে পারি দরকারে, যেটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। ফলে ফুড তো কোনোদিনই ফেলে দেওয়ার কিছু জিনিস নয়। যদি এমনি হয়, ফ্রিতে দিয়ে দিন ফুড, ফ্রিতে দিন। আমাদের দেশের মানুষকে ফ্রিতে ফুড খাওয়ান। ফুডে ইনভেস্টমেন্ট যদি মনে হয় খরচ হচ্ছে, জানবেন এটা অ্যাসেট তৈরি করছে। মানুষের স্বাস্থ্য ভালো থাকলে তার যে কিউমুলেটিভ এফেক্টটা হয়, তাতে অনেক অন্যদিকে কস্ট ডাউন হয়।
এগুলো যদি না আমরা বুঝি, হ্যাঁ খাদ্য তো প্রতি মুহূর্তে রিসাইকেল হতে পারে, হ্যাঁ র আকারে হতে পারে, কুকড আকারে হতে পারে, এই জিনিস তো আমরা না বুঝলে তো খুব মুশকিল। তা এইটা আমার বক্তব্য। কিন্তু এখন রিসাইকেল প্রসেসটা হয়ে গেছে, সেটা কি করে কারেন্সিতে কনভার্ট করা যায়, সেটার জন্য কোল্ড স্টোরেজ ব্যবস্থা এসছে, হ্যাঁ বিভিন্ন ইয়েতে। একেবারে কিন্তু হিস্টোরিক্যালি বা এখনো এই যে মাংস খাওয়া হয়ে গেল, মাংসটা পড়ে আছে, সেটা আবার রিসাইকেল করে, তো বাংলাদেশের প্রচুর পদ্ধতি আছে যেখানে মাংসটা, যারা চিটাগং এর সাইডে আছে, মানে মানে সমুদ্রের কাছে আছে, একটা বন্যা আসবে, বন্যা মানে ইয়ে আসবে, ঝড় আসবে, কিছু হবে, তারা অনেক আগে থেকে তো রিসাইকেল করে খাবারটা রেখে দেয়, যে জানে আমাকে স্টোর করে রাখতে হবে। সেই স্টোরিং সিস্টেম মেথডটা তো অনেক পুরনো, সেটা তো আমরা শুনেওছি আগে, যে মাংসকেও কিন্তু এমন ভাবে অনেক পদ্ধতি, যে মাংসটা আমি খেলাম, তারপর অনেকটা মাংস রান্না হলো, সেটা ফেলে দেওয়ার নয়, সেটা কিন্তু স্টোর করে বছরের পর বছর রাখা সম্ভব, এবং রাখা হয় এবং খাওয়া হয়। তো মাংসের কনটেক্সটে আমি বললাম কথাটা। হ্যাঁ, যেমন হ্যাঁ মাংসের কনটেক্সট আরেকটা, যেমন ত্রিপুরার উচাইদের হাতির মাংস, হাতি তো একসঙ্গে খাওয়া যায় না, এই হাতির মাংসকে রেখে দেওয়া, দীর্ঘদিন ধরে ওরা রেখে দিতে পারতো হাতির মাংস, তার একসময় তাদের রান্নাঘরের আশেপাশে দেখা যেত ওরা হাতির মাংস সার দিয়ে শুকোচ্ছে, হ্যাঁ উচাইদের মধ্যে, ত্রিপুরা ওই অঞ্চলগুলোতে বাস করতে। তা আমাদের, এবং এটার সঙ্গে আরো কতগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই যে ধরুন পিকনিক করা, বা ধরুন যে কমিউনিটিগুলো হান্টার গ্যাদারার, শিকারী সংগ্রহজীবী, তাদের যে খাবার বন্টনের যে পদ্ধতিটা, কেন ওদের মধ্যে ফুড এক্সচেঞ্জ হলো, হ্যাঁ কেন ফুডের এক্সচেঞ্জের নেচারটা এরকম হলো, যে শিকারী সেই সেরা অংশটা পাবে এরকম নাও হতে পারে, কোনো কোনো জায়গায় পায়, কোনো কোনো কমিউনিটিতে তা নয়, সেটাকে এমন ভাবে ভাগ করে দেয় যে পাটা কে পাবে, মাথাটা কে পাবে, হাতটা কে পাবে, পেটটা কে পাবে, প্রত্যেকটা একেবারে ঠিক করে দেওয়া আছে, এবং সেটা শিকারের কিছু সময়ের মধ্যেই রিডিস্ট্রিবিউটেড হয়ে যায়, সাইকেল হয়ে যায়, আবার অন্য একজন শিকার করলো। এগুলো কালচারটাকেই মানে ডিটারমাইন করে দেয় আমরা কিভাবে বেঁচে থাকবো, ফলে অভুক্ত থাকার কোনো প্রশ্ন নেই ওদের। হ্যাঁ, তো আমরা তো এখন, আচ্ছা আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, হ্যাঁ ছোট্ট নোট, আমার একটা জিনিস মনে হচ্ছিল যে ওই নর্থ ইস্ট বা আমাদের হয়তো এখানে প্রচুর ট্রাইবাল ইয়েতে মনে হচ্ছিল, যখন একটা গরু কাটা হতো বা একটা বড় বড় জন্তু কাটা হতো মাংসের জন্য, সেই মাংসটা সবাইকে ডিস্ট্রিবিউট করা হতো রেফ্রিজারেশনের কন্টে। আমি তো এক্স্যাক্টলি অপোজিট জিনিস বলছি এখন, যে এই ডেমোক্রেটিক জায়গাটা, যে সবাই পাবে বা সবাইকে দিয়ে দেওয়া হবে, কোনোটা পচবে না, যেটা এখন হয়ে গেছে। এখন আমরা সবাই এখন রেফ্রিজারেট করার একটা জায়গায় চলে আসি, সেটা আগে একটা সময় ছিল যখন সবাইকে, গ্রামে একটা গরু কাটা হলে সবাই পেলো, মানে গরুটা সবাইকে দিয়ে দেওয়া হলো, একটা গরু তখনই আরেকটা গরু কাটা হবে না, এই একটাই কাটা হবে, যাতে সবাই শেষ হয়ে গেলে শেষ হয়ে গেল, এরকম একটা জায়গা থেকে একটা নতুন কেটে সেটাকে নষ্ট করা হবে না, পচানো হবে না, সেটা একটা অন্যরকম জিনিস, যেটা এখনো অনেক জায়গায় হয়, কিন্তু একটা রেফ্রিজারেশনের কনটেক্সট চলে এসছে, যেটা হয়তো এখন আমরা হ্যান্ডেল করতে শিখিনি সেই জায়গাটা। এই জায়গাটায় আমি আরেকটু বলতে চাইছিলাম, দেখো আমরা নিজেরা গোষ্ঠীবদ্ধভাবে এখন আর জীবনযাপন করি না, আমরা পশুপালনও বন্ধ করে দিয়েছি। তো আমাদের যে সারপ্লাস বা এই ওয়েস্টটাও আগে আমরা ম্যানেজ করতাম, আমাদের বাড়িতে পুকুর থাকলে আমরা ভাতটা ঢেলে দিতাম, মাছেরা খাবে, নয় অন্য জিনিসটা মুরগির জন্য দিতাম, বা অন্য কোনো তরকারির খোসাটাও সেখানে হয়তো ব্যবহার হতো, বা সেটা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হতো। আমাদের এখন জমি নেই, আমরা ফ্ল্যাট বাড়িতে থাকছি, তো আমাদের পুরো ওয়েস্ট ম্যানেজমেন্টটাই এখন অন্যভাবে করতে হবে, অন্যভাবে ভাবতে হবে। তো সেই জায়গা থেকে এখন আর কোনো মানে আলাদা করে কে ট্রাইবাল বলে সে গ্রামে আছে সে শহরে থাকবে না, এরকম ভাবে তো কোনো সেপারেশন নেই। তো কাজেই আমাদের পুরো লিভিং প্র্যাকটিসটা এই ফুড ওরিয়েন্টেডই হতে হবে। তার জন্যে আমাদের কি ধরনের কনজারভেশন ভাবতে হবে, এটা নিশ্চয়ই নয় যে এটা এখন রেফ্রিজারেশন বলে একটা গ্যাজেট তৈরি হয়েছে, হ্যাঁ, বা তাদের বিক্রি বাড়ানোর জন্য তারা তো চেষ্টা করবেই, তার জন্যই আমাকে এটা করতে হবে। আমি সেই অনুপাতে এখন বরং সুবিধা হয়েছে, এখন মাছও কেটে বিক্রি হয় বাজারে, বাজারও বুঝেছে। তো এই জিনিসগুলো এগুলো আমাদের সুফলও আছে, কিন্তু আমরা তাকে কতটা ব্যবহার করতে পারছি সেটা আমাদের দেখার দরকার। তো এটার অন্যগুলোই আমরা নিই এর অসুবিধাটাই, মানে আমরা রোজ বাজার যেতে হবে না বলে আমরা চেষ্টা করি
বেশি সংখ্যক মাছ বা মাংস কিনে একবারে রেখে দেওয়া প্যাকেট প্যাকেট। তো এটার সঙ্গে তো খাদ্যাভ্যাস বদলাচ্ছে। একেবারে তুমি যেটা বললে এটা একটা ইন্টারেস্টিং জায়গা মনে পড়ে গেল। জ্যাক গুডির একটা কাজ ছিল। জ্যাক গুডি খুব বিখ্যাত ইউকে অ্যানথ্রোপোলজিস্ট। তিনি ইন্ডাস্ট্রিয়াল ফুড নিয়ে কাজ করেছিলেন এবং তার কাজের মধ্যে দেখিয়েছিলেন যে গ্রাম এবং শহরে এই তফাৎ করে দিল ইন্ডাস্ট্রিয়াল ফুড। জবে থেকে ফুডকে প্রিজার্ভ করা, প্যাকেজিং করা, মার্কেটিং এবং ট্রান্সপোর্টেশন শুরু হলো। এই দুটো পুরো লাইফ ওয়ার্ল্ড ডিফারেন্ট হয়ে গেল ইন্ডাস্ট্রিয়াল ফুডের কারণে। তুমি যেটা বলছো আমাদের ট্র্যাডিশনাল ম্যানেজমেন্টে কিন্তু এটা ছিল, আমরা সেইভাবেই করেছিলাম। আজকে একটা সোসাইটি, আমি যে বলছিলাম না যে সংঘবদ্ধ হলো, এইটা এই কমিউনিটাসটা তৈরি হলো তো, এবং সেটা এখনো অল্প অল্প করে আমাদের জীবনযাত্রায় বেঁচে আছে। যখন কোনো গ্রামের পুজো হয়, গ্রাম ঠাকুরের পুজো হয়, সেখানে যে বলি হয় তার মাংস বিতরণের মধ্য দিয়ে। এবং আমি একটা কাজ করিয়েছিলাম পিকনিক নিয়ে, আমার এক ছাত্রকে পিকনিক নিয়ে। আসলে আমার পিকনিকটাকে মনে হয়েছিল চড়ুই ভাতি, জঙ্গলে গিয়ে খাওয়া। আসলে আমাদের কোনো প্রিমিটিভ, মানে সরি প্রিমিটিভ কথাটা ব্যবহার হয় না, আদিকালের আমাদের যে শিকারী সংগ্রহজীবী যে জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে ডিস্ট্রিবিউট করে খেত, বিতরণ করে খেত, আপনি যখন পিকনিকে যান দেখবেন তার মধ্যে দিয়েও এই সবাই মিলে বন্টন করে খাওয়া, কোনো হায়ারার্কি নেই। হ্যাঁ, এবং বাড়ি থেকে দূরে একটা অন্য অঞ্চলে, যেটা অন্য দিনের দৈনন্দিনের গৃহের খাবার নয়, একটু অন্য রকমের খাবার। এবং এটার খুব এতে আপনি উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশ কিছু জায়গায় এটা একটা ওয়ান অফ দ্য স্পোর্ট, যে জঙ্গলে তারা চলে যাবে, সেদিনকে যা পাবে ওখান থেকে জোগাড় করে আনবে, এনে সেখানেই রান্না করে খাবে, জাস্ট লাইক আ পিকনিক ফিস্ট, এরকম ভাবে করবে। এবং এটা আমার মনে হয় কোনো কারণে কোনোভাবে যেন আমাদের সেই স্মৃতিটাকে ধরে রেখেছে এই চড়ুই ভাতি। হ্যাঁ, যেভাবে ওই পুজোর মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউশন ইত্যাদি। আচ্ছা, চড়ুই ভাতির প্রশ্নে আমি একটা জিনিস অ্যাড করি। আমাদের এখানে চড়ুই ভাতি ছিল খুব জেন্ডার স্পেসিফিক, মেয়েদের ছিল চড়ুই ভাতি। হ্যাঁ, তো বীণাপানি দেবী সরস্বতী বলে তার দুটো রান্নার বই আছে। তা একটা বইয়ের নাম হচ্ছে ছেলেদের টিফিন, মানে ছেলেরা স্কুলে যাবে, হ্যাঁ কাজে যাবে তার জন্য, বা কৃষি কাজে যাবে তার জন্য পোটলা বেঁধে খাবার নিয়ে যাবে। আর মেয়েদের পিকনিক বা মেয়েদের চড়ুই ভাতি, অন্য বইটা বনভোজন, মেয়েদের বনভোজন, এই বইটা আছে। এটা এখন আর বই আকারে পাওয়া যায় না, তো এটা আমার মনে হলো এখানে অ্যাড করার। এবার আমি একটা প্রশ্ন আছে আমি করি। বলো। এটা লাস্ট প্রশ্ন নাও সুমেরু। আচ্ছা বেশ। বলছেন পুষ্টি বা নিউট্রিশন বিষয়টা কি ক্যাপিটালিজমের আরোপিত? না হলে আমাদের একটা প্রোপাগান্ডা আছে যে জঙ্গল বেশি নিউট্রিশনে বাসি, বাসি নেই, জঙ্গলবাসী আচ্ছা নিউট্রিশনে ভোগেন, আসল সত্যিটা তবে কি? না, এখানে ব্যাপারটা হচ্ছে যে জঙ্গলবাসী ম্যাল নিউট্রিশনে ভোগেন। হ্যাঁ, বুঝে নিয়েছি, ম্যাল নিউট্রিশনই বলতে চেয়েছিলেন। এটা সুজয় দাস প্রশ্ন করেছেন। না, ভালো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে দেখুন, আপনি যাকে আজকে জঙ্গলবাসী বলছেন সে কি আর সেই জঙ্গলবাসী আছে যে জঙ্গলবাসী সে ছিল বা যে জঙ্গলবাসী থাকার কথা? আপনি কোনো জারোয়ার ম্যালনিউট্রিশন সাধারণভাবে পাবেন না, যেটুকু মার্জিনালি হচ্ছে। তাদের শারীরিক শক্তি, সক্ষমতা ইত্যাদি, আপনি যত তাকে এনক্রোচ করবেন, সে তো তার ন্যাচারাল লিভিংটা করতে পারছে না। সে ন্যাচারাল লিভিং করতে না পারলে তার রিসোর্সটাকে তো আপনি নষ্ট করে দিয়েছেন। সে যেভাবে খেত সেভাবে পড়তো, এইবার তাকে মাপতে গিয়ে আপনি আপনার স্ট্যান্ডার্ডে দেখছেন যে সে ম্যালনারিস্ট হয়ে রয়েছে। ফলে এই জায়গাটা তো কিছুটা আমাদের এই সভ্যতার অভিশাপও বলতে পারেন। তা না হলে স্বাভাবিক পরিবেশে থাকলে কিন্তু এই ম্যালনারিশমেন্টের যে কনসেপ্ট আমরা প্রপাগেট করার চেষ্টা করি, এই কনসেপ্টটা কিন্তু মানে খাপে খাপে ওদের ওখানে মেলে না। কিন্তু এটা ঘটনা, আদিবাসী অঞ্চলে ম্যালনিউট্রিশনের হারটা কিন্তু বেশি, এবং সেইটার কারণটাও এটা বুঝতেই পারা যাচ্ছে যে যে আমাদের বর্তমান সমাজেরই একটা বড় দায় থেকে গেছে জঙ্গল ইত্যাদি গুলো। এটা ওয়েস্টার্ন না, আমাদের দেশেও তো হুয়ের কাট অফ তো আমরা এখন আর ব্যবহার করি না। আমাদের নিজস্ব আইসিএমআর এর কাট অফ আছে আমাদের দেশে নিউট্রিশনকে মেজার করা। এবং এখন আর নিউট্রিশন শুধু সিঙ্গেল বার্ডেন নয়, এখন ডবল বার্ডেন হয়ে গেছে। ম্যালনিউট্রিশনের প্রশ্ন যেটা, না ম্যালনিউট্রিশন, ওভার নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন, ডাবল বার্ডেন। ফলে শুধুমাত্র জঙ্গলে থাকলে নিউট্রিশনের সমস্যা রয়েছে এরকম নয়, শহরেও নিউট্রিশনের প্রবলেম।
ফলে এটাকে আমরা আমাদের মতো করে যদি বুঝি, এটাকে শুধুমাত্র ওয়েস্টার্ন বা ইস্টার্ন এভাবে না দেখে এটা একটা সামগ্রিক সমস্যা হিসেবে দেখা উচিত, আমাদের বেঁচে থাকার সমস্যা হিসেবে দেখা উচিত বলে আমার মনে হয়। এই আর কি। বেশ, আজকে আর প্রশ্ন নয়, এবার আমরা শেষ করব। তো আমরা খুব এদিক ওদিক অনেক রকম দিকে ছড়িয়ে পড়েছি আলোচনা। তো সুমনকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় আলোচনা করার জন্য। আমাদের আরো প্রশ্ন আসবে আমি জানি, এরপরে আমরা একটু স্বাভাবিকভাবে যদি কথাবার্তা বলতে পারি। আজকে বেশ ইন্টারাপ্টেড ছিল অনেকটা অংশই ইন্টারনেটের কারণে, ও অনেকটা দূরে আছে, মেদিনীপুরে বসে করছে আজকে। তো আমরা একদিন আরো অনেক কিছু নিয়ে আলোচনা করবার ইচ্ছে রইল। তো আপাতত এই পর্যন্ত, এরপরে অন্য দিনগুলো যে শো আছে সেগুলো নিয়ে বলবে। আর আর কি, ব্যাস এইটুকুই আমাদের তরফ থেকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ সুমন। ধন্যবাদ সুমন, ধন্যবাদ সুমেরু। আজকে খুব ইন্টারেস্টিং, যদিও ওই কিছু কিছু সমস্যা হলো ইন্টারনেটে, আমরা কিছু কিছু জিনিস জায়গায় আটকে যাচ্ছিলাম, কিন্তু একটা ফাইনালি খুব ইন্টারেস্টিং আড্ডায় পৌঁছলো ব্যাপারটা। এই আড্ডাটাই আমরা চাই, যেন শুধু আমরা যেটা একটা খুব একাডেমিক লেকচারের জায়গা থেকে এটা দেখতে চাইছিলাম না, সেটা আজকে পেলাম। ধন্যবাদ সুমন। তো আমরা কালকের প্রোগ্রামটা একটু বলে দিই। কালকে কিন্তু আমাদের সঙ্গে আছেন, কালকে আমাদের 4টে থেকে 6টার সময় আমাদের প্রোগ্রাম, আমাদের টক, সেটা হচ্ছে ফুড অ্যাপ্রিসিয়েশন, প্রি কুকিং এর মধ্যে আছে ক্রপ কাল্টিভেশন, ফুড অ্যান্ড মার্কেট রিলেশন আর ফুড সিকিউরিটি। কালকে আমাদের সঙ্গে থাকবেন অংশুমান দাস, অ্যাগ্রো ইকোলজিস্ট। তো আমরা কালকে ওনাকে ফেসবুক লাইভে তো পাবোই, এবং তাকে সরাসরি চাঁদের হাটে একটা প্রেজেন্টেশন উনি দেবেন। তো আমরা কালকে উপস্থিত থাকবো চাঁদের হাটে। তো যারা ইচ্ছুক তারা চাঁদের হাটে এসে তাকে লাইভ দেখতে পারেন, এবং আমরা ফেসবুক লাইভও যাব ডেফিনেটলি। তো এই বলে আমি আজকে শেষ করছি। একটা লম্বা সেশন হলো আজকে। ধন্যবাদ সুমন এগেন। চাঁদেরহাট ফুড স্টুডিও এবং শেল্টার প্রমোশন কাউন্সিল থেকে কালকে আবার দেখা হবে। নমস্কার। ঠিক আছে, নমস্কার।